যেখানে পাইন গাছের অবিরাম অরণ্য গাঢ় সবুজ বাঁকা পথের আকার সৃষ্টি করত, সেই হিমালয়পুর নামক ছোট্ট পাহাড়ি গ্রামে জীবন ছিল নির্মল কিন্তু দারিদ্র্যপূর্ণ। এখানকার বাসিন্দারা মূলত কৃষিকাজ, শ্রমিকের কাজ বা ছোট ছোট খাবারের দোকান ও চায়ের স্টলে সাধারণ কাজ করে জীবিকা চালাত। লীলা ছোটবেলা থেকেই কঠোর শ্রমের সাথে পরিচিত ছিল। তার হাত মাটি এবং ঠান্ডা পানির স্পর্শে অভ্যস্ত ছিল, বিশেষত যখন আবহাওয়া পরিবর্তিত হতো। কিন্তু জীবন সর্বদা এতটা সরল নয়। ২০ বছর বয়সে লীলা অন্য জেলার এক যুবকের প্রেমে পড়ে যায়। সে মনে করেছিল যে অন্য মেয়েদের মতোই সে একটি শান্ত সংসার পাবে। কিন্তু ঝড়টি অকস্মাৎ এলো যখন সে জানতে পারল যে সে গর্ভবতী। সেই যুবকটি তাকে ছেড়ে দিতে এবং তার দায়িত্ব এড়াতে যথাসম্ভব সব অজুহাত তৈরি করল। লীলার কাছে নিজের গর্ভস্থ সন্তান নিয়ে মায়ের বাড়িতে ফিরে আসা ছাড়া অন্য কোনো পথ ছিল না। সে এমন এক প্রেমের ভার বয়ে বেড়াচ্ছিল যা অভ্যন্তরে পচে যাচ্ছিল। কিছুদিন পর তার মা একটি গুরুতর রোগে মারা যান এবং সে একাকী হয়ে যায়, গর্ভবতী এবং জীবিকা নির্বাহের ভাবনায় মগ্ন রয়ে যায়। যখন ছোট অর্জুনের জন্ম হয়, লীলা তখনও কঠিন অবস্থায় অটুট সংকল্প নিয়ে একটি নতুন পথ শুরু করে। সে তার ছেলেকে তার জীবনের সবচেয়ে মনোরম অংশ বলে মনে করত। মাত্র কয়েক মাসের শিশুকে নিয়ে লীলাকে সকল প্রকারের কাজ করতে হতো, পাত্র ধোয়া, সবজি চিরা, রাস্তার পাশের হোটেলে কাজ করা এবং এমনকি কিছু ধনী পাড়ার লোকের বাড়িতে কাপড় কাচার কাজও। আয় খুব কম ছিল, কিন্তু লীলা কোনোবির অভিযোগ করেনি। সে বোঝে যে যদি সে দুর্বল হয়ে পড়ে তাহলে তার ছেলের কোনো আশ্রয় থাকবে না। প্রতি সকালে লীলা ভোর হওয়ার আগেই জেগে উঠত। লাল মাটির পথের পাশে তৈরি তার ছোট কাঠের বাড়িটি সর্বদা পাহাড়ি শীতে ডুবে থাকত। লীলা কিছু কাঠ সংগ্রহ করে আগুন জ্বালাত, অর্জুনের জন্য একটি বাটি খিচুড়ি রান্না করত এবং তাকে কম্বলে মুড়িয়ে বাজারের নিচের হোটেলের দিকে ছুটত। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্রম দিত এবং কখনো কখনো প্রয়োজনে গভীর রাত পর্যন্তও কাজ করত। তার দেহ ক্লান্তিতে ভেঙে পড়ত, কিন্তু অর্জুনের হাসির কথা ভাবলে সে নতুন শক্তি লাভ করত। অর্জুন তার মায়ের ত্যাগ এবং পরিশ্রমে বড় হচ্ছিল। সে দুরন্ত ছিল কিন্তু স্নেহময় ছিল। যখনই লীলা কাজ থেকে দেরি করে ফিরত, সে তার গলা আলিঙ্গন করত। এমন সময় লীলা অনুভব করত যে তার সকল ক্লান্তি দূর হয়ে গেছে। কিন্তু হিমালয়পুরে জীবন সহজ ছিল না। পাহাড়ি অঞ্চল, অমসৃণ পথ এবং দীর্ঘ বর্ষার মৌসুম যাতায়াতকে আরও কষ্টকর করে তুলত। প্রতিবার কাজে সাইকেলে যাওয়ার সময় লীলাকে শীত থেকে বাঁচতে তার হাত পা ভালোভাবে ঢেকে নিতে হতো। কিছুদিন যখন প্রবল বৃষ্টি পড়ত এবং হাওয়া চাবুকের মতো মুখে আঘাত করত, তখনও লীলা বাড়ি ফেরার চেষ্টা করত, কারণ সে জানত যে অর্জুন তার জন্য অপেক্ষা করছে। পাড়ার লোকেরা লীলার প্রতি সহমর্মিতাপূর্ণ ছিল, কিন্তু কিছু লোক উদাসীনও ছিল, কারণ লীলা একজন একাকী মা ছিল এবং ছোট গ্রামে লোকেরা প্রায়শই কুসংস্কারকে উপেক্ষা করে না। তবুও লীলা সর্বদা সততা নিয়ে চলত। সে নিজের কম সবজি বা আলু তার চেয়ে বেশি দরিদ্র পাড়ার লোকের সাথে ভাগ করে নিতে প্রস্তুত থাকত এবং বাজারে ব্যস্ত মায়েদের সন্তানদেরও দেখাশোনা করত। ধীরে ধীরে যারা লীলাকে ভালোবাসত তারা তাকে আরও বেশি মূল্যায়ন করতে শুরু করল, এবং যারা তাকে অপছন্দ করত তারা তার নিন্দা করার কোনো কারণ খুঁজে পেল না। হিমালয়পুরে শীতকাল তাড়াতাড়ি চলে আসত। বছরের শেষের সন্ধ্যাসমূহে ধূসর মেঘ আকাশ আচ্ছাদিত করত, আর কুয়াশা এত ঘন হয়ে যেত যেন তা পুরো ছোট গ্রামটিকে গিলে নেবে। লীলা তার কাঠের বাড়িতে বসে পাতলা দেওয়ালের ফাঁক দিয়ে প্রবাহিত বাতাসের আওয়াজ শুনত। সে অর্জুনকে কোলে নিয়ে তাকে ঘুম পাড়ানোর জন্য ধীরে ধীরে থাপ্পড় দিত এবং মনে মনে প্রার্থনা করত যে প্রতিটি দিন এইভাবে শান্তিতে অতিবাহিত হোক। পরের বছর অর্জুন কিন্ডারগার্টেনে যাওয়ার কথা ছিল। লীলা তার ছেলের জন্য নতুন পোশাক, একটি ছোট ব্যাগ এবং ভালো জুতো কেনার জন্য অর্থ সঞ্চয় করছিল। সে চায়নি যে অর্জুন তার সহপাঠীদের তুলনায় কোনোভাবে নিজেকে হীন মনে করুক। দারিদ্র্য সত্ত্বেও লীলা বিশ্বাস করত যে তার ছেলের একটি আনন্দময় শৈশবের অধিকার আছে। যখন হোটেলে গ্রাহক কম থাকত, লীলা স্কার্ফ বুনত বা অর্থ সঞ্চয়ের জন্য কাপড় সেলাই করার কাজ করত। তার কোনো বড় স্বপ্ন ছিল না। সে শুধু চাইত যে খাবারের অভাব না হোক এবং সে প্রতিদিন তার ছেলের হাসি দেখতে পায়। মা ছেলের জীবন সাধারণ ছিল, কিন্তু ভালোবাসায় পূর্ণ ছিল।
প্রায়শই লীলা বারান্দায় দাঁড়িয়ে দূরবর্তী পাইন অরণ্যে অস্তগামী সূর্যের সোনালি আলো দেখত, আর তার হৃদয় একটি অদ্ভুত নির্মলতায় ভরে যেত। কিন্তু নির্মলতা কখনো কখনো কুয়াশার পাতলা আবরণের মতো ভঙ্গুর হয়। মাত্র একটি ছোট ঘটনাতেই জীবন যে কোনো সময় পরিবর্তিত হয়ে যেতে পারে। আর সেই ঘটনাটি ঘটল অক্টোবরের এক সন্ধ্যায়, এমন একটি ঝড়ো এবং শীতল রাতে যা ত্বককে ছেঁচে দিচ্ছিল। যখন লীলা তার দেরি হওয়া শিফট শেষ করে তার ছোট ঢালু পথে সাইকেল চালাচ্ছিল, তখন তার কোনো ধারণা ছিল না যে সেই রাতেই তার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, যা অসুবিধায় পরিপূর্ণ কিন্তু আশায়ও সমৃদ্ধ। সেই সন্ধ্যায় যখন লীলা তার পুরনো সাইকেল হোটেলের উঠান থেকে বের করল, বৃষ্টি শুরু হয়ে গেল। আবহাওয়ার প্রথম ভারী ফোঁটাগুলো টিনের ছাদে, রাস্তায় এবং তার সরু কাঁধে এমনভাবে পড়ছিল যেন তারা সেই নারীর ধৈর্য পরীক্ষা করছিল, যিনি ইতিমধ্যে অনেক কিছু সহ্য করেছেন। হিমালয়পুর বাজার থেকে তার ছোট কাঠের বাড়ি পর্যন্ত পথটি ছিল একটি লম্বা ঢাল, যার দুপাশে লম্বা পাইন গাছ ছিল, যা বর্ষার মৌসুমে বাতাসে দুলে বিশাল কালো ছায়ার মতো লাগছিল। এই অঞ্চলে রাস্তার আলো স্বাভাবিকভাবে কম ছিল, আর এখন বৃষ্টির কারণে আলো আরও অস্পষ্ট ও ধোঁয়াটে হয়ে গিয়েছিল। লীলা তার পাতলা রেনকোট শক্ত করে টেনে হ্যান্ডেলবারকে দৃঢ়ভাবে ধরে এবং ঢালে সাইকেল চালানো শুরু করল। প্রতিটি প্যাডেল মনে হচ্ছিল যেন সে তার পিছনে ঠান্ডা বাতাসের পুরো একটি ঝটকা টেনে নিয়ে যাচ্ছে। বৃষ্টি আরও তীব্র হয়ে উঠল এবং বাতাস তার মুখে যন্ত্রণাদায়কভাবে বিঁধছিল, কিন্তু লীলা এতে অভ্যস্ত ছিল। সে শুধু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে চাইছিল, যাতে দেখতে পারে যে অর্জুন খেয়েছে কিনা, ঘুমিয়েছে কিনা এবং আবহাওয়ার অকস্মাৎ পরিবর্তনে তার জ্বর এসেছে কিনা। ঢালু পথটি, যা সাধারণত লোকশূন্য থাকত, এখন বৃষ্টি এবং অন্ধকারে আরও ভীতিকর লাগছিল। লীলা অবিরত সাইকেল চালাতে থাকল। তার নজর সামনের হলুদ দুর্বল আলোর ওপর স্থির রেখেছিল, যতক্ষণ না একটি খুবই মৃদু শব্দ বৃষ্টির শব্দকে ভেদ করে এলো এবং সে থেমে গেল। একটি সামান্য গোঙানির আওয়াজ, যেন পাইন পাতার ফাঁক দিয়ে বাতাস প্রবাহিত হচ্ছে, কিন্তু তা তার গায়ে কাঁটা তোলার জন্য যথেষ্ট ছিল। সে ঘুরে চারপাশে তাকাল, কিন্তু সে শুধু ধূসর বৃষ্টির পর্দা এবং ঘন কালো গাছ দেখতে পেল। কিছুই স্পষ্ট ছিল না। লীলা তার ভ্রু কুঁচকাল। সম্ভবত এটা জঙ্গল থেকে আসা কোনো পাখি বা প্রাণীর শব্দ, যা লোকালয়ে এসেছে। এই ভেবে সে আরও কয়েক মিটার সাইকেল চালাল। তারপর সেই একই শব্দ আবার এলো, এবার আরও স্পষ্ট, যেন কেউ ডাকার চেষ্টা করছে, কিন্তু তার শক্তি নেই। লীলা সঙ্গে সঙ্গে থেমে গেল। তার হৃদয় দ্রুত দ্রুত ধড়ফড় করছিল। বৃষ্টি তার মুখে পড়ল এবং সে কেঁপে উঠল, কিন্তু অস্থিরতা শীতের চেয়ে বেশি শক্তিশালী ছিল। সে তার পুরনো ফোনের টর্চ চালাল এবং দুর্বল আলো রাস্তার কিনারায় ছড়িয়ে পড়ল। ঘন ভেজা ঝোপের মধ্যে কিছু চকচক করছিল। লীলা গলা পরিষ্কার করল। তার হাত হালকা কাঁপছিল, কিন্তু তবুও সে এগিয়ে গেল, কারণ তার মন তাকে এমনটা করতে বলছিল। যদি সত্যিই কেউ বিপদে থাকে, তবে সে তাকে একা ছেড়ে যেতে পারবে না। যখন সে কাছে পৌঁছাল, আলো একটি পুরুষের দেহের ওপর পড়ল, যে রাস্তার কিনারায় সংকুচিত হয়ে পড়েছিল। সে গাঢ় রঙের শার্ট পরা ছিল, যা সম্পূর্ণ ভিজে এবং কাদায় মাখা ছিল। তার ভেজা চুল তার কপালে আটকে গিয়েছিল এবং তার মুখ এতটা ফ্যাকাশে ছিল যে লীলা নিশ্চিত ছিল না যে শ্বাস নিচ্ছে কিনা। লীলা আতঙ্কিত হয়ে হাঁটু গেড়ে বসল। বৃষ্টি তখনও পাতার ওপর এবং তার কাঁধে টপটপ করে পড়ছিল, কিন্তু সেদিকে তার খেয়াল ছিল না। একটি মা এবং একটি ভালো মানুষের সহজাত প্রবৃত্তি তাকে তার শ্বাস পরীক্ষা করতে বাধ্য করল। শ্বাস দুর্বল ছিল, কিন্তু চলছিল। সে উদ্বেগপূর্ণ তার কাঁপানো গলায় তাকে কয়েকবার ডাকল। লোকটি কোনো উত্তর দিল না। শুধু যখন লীলা তার বাহুতে স্পর্শ করল, তখন তার ভ্রু সামান্য কুঁচকে গেল। টর্চের টিমটিমে আলোয় লীলা দেখল যে তার শার্টের কিনারায় একটি প্রশস্ত লাল দাগ ছিল, এবং তার হৃদয় স্তব্ধ হয়ে গেল। সে জানত না যে এটা কোনো দুর্ঘটনা ছিল না, কি কেউ তাকে আক্রমণ করেছিল, কিন্তু তার অবস্থা দেখে মনে হচ্ছিল যে যদি তাকে আরও 1 মিনিটের জন্য সেখানে ছেড়ে দেওয়া হয়, তাহলে তার প্রাণ বিপন্ন হতে পারে। বৃষ্টি এমন একটি পর্দার মতো ঘন হয়ে যাচ্ছিল, যা দৃষ্টিকে বাধা দিচ্ছিল। অন্ধকার ছিল, পথ লোকশূন্য ছিল এবং ফোনের সিগন্যাল আসা যাওয়া করছিল। লীলা একটি ক্রসরোডে দাঁড়িয়েছিল। যদি সে তাকে বাড়িতে নিয়ে যায়, তাহলে সে নিজেকে বিপদে ফেলতে পারে। একজন অজানা গুরুতর আহত লোক মধ্যরাতে।
এই বিষয়টি নিশ্চিতভাবে পাড়ার লোকেদের কানাঘুষোয় উত্তেজিত করবে এবং লীলা ইতিমধ্যে অনেক কথা সহ্য করেছে। কিন্তু যদি সে তাকে ছেড়ে দেয় তাহলে তাকে সারা জীবন অনুশোচনা করতে হবে। অর্জুনের কথা ভেবে যে যদি কোনোদিন তার ছেলে বিপদে পড়ে এবং কেউ তাকে সাহায্য না করে, লীলার হৃদয় ব্যথায় ভরে গেল। সে নিজের ঠোঁট জোরে কামড়াল এবং সেই লোকটির বাহু নিজের কাঁধে রেখে তাকে খাড়া করার চেষ্টা করল। সে লম্বা এবং তার ওজনের চেয়ে অনেক বেশি ভারী ছিল, যার ফলে লীলা প্রায় কাদায় পড়ে যাচ্ছিল। কিন্তু ভিকটিমের বেঁচে থাকার সহজাত প্রবৃত্তি তাকে সামান্য নড়তে সাহায্য করল এবং এতে লীলা আরও আশা পেল। বৃষ্টি আরও জোরালো হয়ে গেল এবং তারা দুজন পিচ্ছিল ঢালে ঘষ্টাতে থাকল। লীলা তার সম্পূর্ণ শক্তি দিল। তার পা কাদায় আটকে যাচ্ছিল এবং তার হাত তার ঠান্ডা বাহু শক্ত করে ধরেছিল। প্রতিটি পদক্ষেপ ছিল একটি যুদ্ধ। হিমালয়পুরের ঢাল অন্তহীন লাগছিল। এটা আর সেই পথ ছিল না যেটায় লীলা প্রতিদিন চলত, বরং এটা একটি প্রাণঘাতী চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল। সে হাঁপাচ্ছিল, তার বুক এমনভাবে ব্যথা করছিল যেন তা ফেটে যাবে, কিন্তু সে থামল না। প্রতিবার যখন সে সেই লোকটির ফ্যাকাশে মুখ দেখত, সে নিজেকে বলত, আর একটু, আর একটু। অবশেষে বৃষ্টি ও কাদার সাথে প্রায় 10 মিনিটের সংগ্রামের পর লীলা তাকে গলির মোড় পর্যন্ত আনতে সফল হল। বৃষ্টিতে কিছু বাড়ি থেকে আসা হালকা আলো তাকে একটু স্বস্তি দিল। কিন্তু যখনই সে তার বাড়ির গেটে পৌঁছাল, সামনের বাড়ির দরজা খুলে গেল। একজন পুরনো প্রতিবেশী লক্ষ্মী আন্টি টর্চ সরাসরি লীলার ওপর ফেললেন এবং চমকে চিৎকার করে উঠলেন, লীলা, তুমি কি করছো? আরে এ কে? লীলার শ্বাস রুদ্ধ হয়ে যাচ্ছিল। তার মুখ বৃষ্টি আর ক্লান্তিতে ভিজেছিল। সে কিছু শব্দে বোঝানোর চেষ্টা করল, কিন্তু লক্ষ্মী আন্টি ঘাবড়ে গিয়ে মাথা নাড়লেন, এই ভয়ে যে সে সমস্যা ডেকে আনছে। তবুও যখন তারা সেই লোকটির শার্টে রক্তের দাগ দেখলেন, তখন তারা তাকে আর থামাতে পারলেন না। লীলা দরজা খুলল এবং তাকে মা ছেলের পুরনো বিছানায় শোয়ানোর চেষ্টা করল। ছোট বাড়িতে শুধু একটিই ঘর ছিল, কিন্তু এই মুহূর্তে লীলার জন্য এটাই একমাত্র স্থান ছিল যা একজন মৃত্যুর মুখে থাকা মানুষকে আশ্রয় দিতে পারত। অর্জুন পদশব্দে জেগে উঠল। সে চোখ ঘষে তার মা এবং তারপর সেই অপরিচিত লোকটিকে দেখল। সে কেঁদে উঠল। না, সে শুধু ধীরে জিজ্ঞেস করল, মা, আঙ্কেলের কি চোট লেগেছে? লীলা মাথা নাড়ল। একটি শুকনো তোয়ালে দিয়ে ধীরে ধীরে তার মুখ মুছে দিল এবং তার হৃদয়ে উদ্বেগ আর দয়ার এক মিশ্র অনুভূতি উথলে উঠল। বাইরে বৃষ্টি তখনও টিনের ছাদে জোরে জোরে পড়ছিল, যেন কোনো কিছুর জন্য তাড়া দিচ্ছে। লীলা জানত যে এই লোকটিকে বাড়িতে আনার মুহূর্ত থেকে তার এবং তার ছেলের জীবন আর আগের মতো থাকবে না। অভিজিৎকে ছোট বিছানায় শোয়ানো হলো এবং লীলা তাকে গরম রাখার জন্য একটি পুরনো লেপ তার বুক পর্যন্ত টেনে দিল। ঘরে লাগানো একমাত্র 20 ওয়াটের বাল্বের হলুদ আলোয় লোকটির মুখ আরও স্পষ্ট দেখা যাচ্ছিল। তার গরম তীক্ষ্ণ কিন্তু ক্লান্ত ছিল, ঠোঁট দুর্বলতায় সাদা ছিল এবং কপাল বৃষ্টি আর ধুলোয় মাখা ছিল। লীলা তার কপালে হাত রাখল এবং তার ত্বক থেকে আসা ঠান্ডা তার হাতের তালুতে অনুভব করল। সে শান্ত হওয়ার জন্য একটি গভীর শ্বাস নিল এবং তারপর ঘরের কোণে গিয়ে একটি তোয়ালে তুলল, যা সে দুপুরে আগুনের কাছে শুকিয়েছিল। তোয়ালে থেকে আসা ধোঁয়ার গন্ধ বৃষ্টির রাতের ঠান্ডায় অদ্ভুতভাবে গরম লাগছিল। সে তার মুখ থেকে জলের প্রতিটি ফোঁটা, তার কলারের কাদার প্রতিটি দাগ মুছে দিল এবং তারপর রক্তের দাগ পরীক্ষা করার জন্য একপাশ থেকে ছেঁড়া শার্টটা ধীরে ধীরে খুলে দিল। আঘাতটা দেখে লীলা থেমে গেল। তার কোমরের কাছে একটি বড় আঁচড়নের দাগ ছিল। ত্বক প্রায় 2 হাতের দৈর্ঘ্যে ছিলে গিয়েছিল এবং রক্ত বৃষ্টির জলের সাথে মিশে গাঢ় লাল দাগটাকে আরও ভয়ানক করে তুলছিল। সে জানত না যে আঘাতটা পড়ে যাওয়ার কারণে হয়েছে নাকি আক্রমণে, কিন্তু এটা নিশ্চিত ছিল যে এটাকে এভাবে ফেলে রাখা যাবে না। লীলা দাঁত দিয়ে ঠোঁট চেপে পুরনো কাঠের আলমারির কাছে গেল, যেখানে কিছু সাধারণ ওষুধ ছিল, তুলো, ডেটল, মলম এবং ব্যান্ডেজ, এমন জিনিস যা প্রতিটি একা মাকে তার বাচ্চার অসুস্থতার সময় রাখতে হয়। তার হাত কাঁপছিল, কিন্তু সে সেগুলোকে স্থির রাখার চেষ্টা করল। প্রথমে সে গরম জল দিয়ে সাবধানতার সাথে ক্ষতটা পরিষ্কার করল এবং তারপর তুলোয় ডেটল লাগাল। যখন প্রথম ফোঁটা তার ত্বকে পড়ল, অভিজিতের শরীর সামান্য সংকুচিত হল এবং যন্ত্রণায় তার মুখটা একটু কুঁচকে গেল, যা লীলাকে আরও উদ্বিগ্ন করে তুলল। সে মুখ ঝুঁকিয়ে দিল এবং সন্তানের যত্ন নেওয়ার অভ্যাস অনুযায়ী ধীরে ধীরে বলল, শুধু একটু সহ্য করে নাও। অভিজিৎ কোনো উত্তর দিল না, কিন্তু তার ভারী শ্বাসপ্রশ্বাস আরও নিয়মিত হয়ে গেল। জীবাণুমুক্ত করার পর লীলা তার কোমরের চারপাশে একটি পরিষ্কার ব্যান্ডেজ বাঁধল এবং তাকে আরও ঠান্ডা লাগা থেকে বাঁচাতে দ্রুত করার চেষ্টা করল। তার প্রতিটি পদক্ষেপ ছিল ধীর এবং সতর্ক, ঠিক যেমন সে অর্জুনের হাঁটু ছিলে গেলে তার যত্ন নিত। পাশে অর্জুন একটি ছোট কাঠের চেয়ারে সংকুচিত হয়ে বসেছিল। তার বড় বড় চোখ প্রথমে তার মা এবং তারপর সেই অপরিচিত লোকটি কি লিখছিল।
সে এতটা বড় ছিল না যে বুঝতে পারে কি হচ্ছে, কিন্তু সে এতটা সংবেদনশীল ছিল যে জানতে পারে আজ তার মা স্বাভাবিকের চেয়ে বেশি চিন্তিত। সে তার মাকে ক্ষতস্থানের দিকে মনোযোগ দিয়ে দেখতে দেখে ধীরে জিজ্ঞেস করল, মা, আঙ্কেলের কি ব্যথা হচ্ছে? লীলা যে শান্ত থাকার চেষ্টা করছিল, তার ছেলের প্রশ্ন শুনে তার দিকে ঘুরে দাঁড়াল এবং তার মাথায় হাত রাখল। আঙ্কেল পড়ে গিয়েছেন, মা শুধু তাকে একটু সাহায্য করছে। তুমি চুপ করে বসো, ঠিক আছে, যাতে মায়ের কষ্ট না হয়। অর্জুন বাধ্য ছেলের মতো মাথা নাড়ল। তার পা চেয়ারের নিচে ঝুলছিল, আর সে মাঝে মাঝে নিজেকে শান্ত করার জন্য তার পুরনো কাঠের খেলনা গাড়িটা দেখছিল। বাতাস দরজার ফাঁট দিয়ে শোঁ শোঁ শব্দ করে আসছিল, যা ঘরে এক কাঁপুনি ধরানো ঠান্ডা ভরে দিচ্ছিল। লীলা উঠে আগুনের মধ্যে আরও কিছু কাঠ দিল এবং আগুনের শিখা জ্বলে উঠল, যা কাঠের দেওয়ালে এক উষ্ণ কমলা আলো ছড়িয়ে দিল। ছোট ঘরে বাইরের ঠান্ডা এবং ভেতরের আগুনের মধ্যেকার পার্থক্য পরিবেশকে একটু আরামদায়ক করে তুলছিল। লীলা ঘুরে দেখল যে অভিজিৎ এখনও ভিজে আছে। সে তার বাবার পুরনো পরিষ্কার জামাকাপড় বের করল, যা সে তার বাবার মৃত্যুর পরেও যত্ন করে রেখেছিল, এবং সেগুলো তাকে পরিয়ে দিল। যখন সে তার শক্তিশালী কিন্তু বরফের মতো ঠান্ডা পিঠে হাত দিল, লীলা এক মুহূর্তের জন্য থেমে গেল। তার মনে অনেক প্রশ্ন জাগছিল। সে এখানে কেন এলো? কিভাবে আহত হলো? সেই লোকশূন্য ঢালু রাস্তায় কি ঘটেছিল? কিন্তু এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল তার প্রাণ বাঁচানো। তাই লীলা সব চিন্তা একপাশে রেখে তার সেবার দিকে মনোযোগ দিল। সব কাজ শেষ হওয়ার পর সে বিছানার অংশকে একটি কাপড়ের পর্দা দিয়ে ঢেকে দিল, যাতে বাতাস কম লাগে, এবং তারপর সামান্য আদার চা বানানোর জন্য একটি ছোট পাত্র নিল। ধোঁয়ায় ভরা রান্নাঘরে লীলা একটি কাঠের চামচ দিয়ে চা নাড়ছিল এবং গরম বাষ্প তার মুখে লাগছিল, যা তাকে লাল করে তুলেছিল, কিন্তু তার হাড় পর্যন্ত পৌঁছানো ঠান্ডাকে শান্ত করল। যখন আদার চায়ের গুরগন্ধি বাষ্প উঠতে লাগল, সে তা বিছানার কাছে এনে রাখল। অর্জুন কাছে এলো এবং চায়ের পাত্রটি দেখতে লাগল। সে নাক কুচকে বলল, এই গন্ধটা ঠিক তেমনই যেমন মা আমার জন্যে বানায় যখন আমি বৃষ্টিতে ভিজে যাই। লীলা ধীরে হাসল। এটি ছোট তোয়ালে চায়ে ডুবিয়ে ধীরে ধীরে অভিজিতের মুখ এবং হাত মুছল, আশা করলে এই গরম তার শরীরকে সুস্থ হতে সাহায্য করবে। গরমের প্রভাবে অভিজিতের মুখ ধীরে ধীরে কম ফ্যাকাশে হতে লাগল। সে একটু নড়ল, তার চোখের পাতা কাঁপল, যেন সে জেগে উঠবে, কিন্তু তারপর সে আবার ক্লান্তির অবস্থায় ডুবে গেল। লীলা তার মুখে প্রতিটি ছোট বড় নড়াচড়ার দিকে নজর রাখছিল, এটিকে একটি ইঙ্গিত মনে করে যে সে ভালো আছে, এবং মনে মনে প্রার্থনা করছিল যে তার আর কোনো গুরুতর সমস্যা না হয়। রাত লম্বা হতে থাকল এবং বৃষ্টি তখনও টিনের ছাদে জোরে জোরে পড়ছিল। শিশুটি চেয়ারেই ঘুমিয়ে গিয়েছিল। তার মাথা মায়ের কোটের ওপর রাখা ছিল, যা সে বালিশ বানিয়ে দিয়েছিল। লীলা তার ছেলেকে দেখল এবং তারপর বিছানায় শুয়ে থাকা সেই অপরিচিত লোকটিকে দেখল, আর তার হৃদয়ে এমন অনুভূতি ভরে গেল যাদের সে নাম দিতে পারছিল না। এক অপরিচিত লোককে বৃষ্টির রাতে বাড়িতে নিয়ে আসা, লীলা জানত যে প্রতিবেশীরা সহজেই ভুল বুঝতে পারে, আর সে ইতিমধ্যেই অনেক কিছু সহ্য করেছে। কিন্তু যদি সময়কে পিছনে নিয়ে যাওয়া যেত, সে তবুও তাকে বাড়িতে নিয়ে আসত, কারণ লীলা বিশ্বাস করত যে একজন মানুষ হিসেবে সে সাহায্যের প্রয়োজন থাকা কোনো পীড়িত থেকে মুখ ফিরিয়ে নিতে পারে না। তাকে যতই সমালোচনার সম্মুখীন হতে হোক না কেন, সে একটি জীবন ছেড়ে দিতে পারে না। আগুনের লাল শিখায় ঘর ধীরে ধীরে গরম হয়ে গেল। লীলা বিছানার কাছে একটি চেয়ারে বসেছিল। নিজেকে গরম রাখতে সে তার হাত গুটিয়ে রেখেছিল, কিন্তু তার চোখ এখনও সেই অপরিচিত লোকটির প্রতিটি শ্বাসের ওপর স্থির ছিল। সেই ঝড়ো রাতে তার কোনো ধারণাই ছিল না যে তার পুরনো বিছানায় অজ্ঞান হয়ে পড়ে থাকা এই লোকটি তার এবং তার ছেলের জীবনকে এক নতুন মোড়ে নিয়ে যাবে, এক এমন যাত্রা যা চ্যালেঞ্জে ভরা হবে, কিন্তু আশাতেও, যা সেই ছোট হিমালয়পুর গ্রামের লীলার সাধারণ জীবনের কল্পনারও বাইরে হবে। ভোরের কাছাকাছি আগুন এবং আদা চায়ের উষ্ণতা পাহাড়ি রাতের তীব্র ঠান্ডাকে কিছুটা কমিয়ে দিয়েছিল। লীলা তখনও বিছানার কাছে বসেছিল। তার চোখ সেই লোকটির প্রতিটি অস্পষ্ট নড়াচড়ার ওপর স্থির ছিল। প্রায় সারা রাত জেগে থাকার কারণে তার মাথা ভারী হয়ে আসছিল, কিন্তু চিন্তা তাকে জাগিয়ে রাখল। সে মাঝে মাঝে উঠে দেখত যে লেপ ভিজে যায়নি তো, সেটা পরিবর্তন করার দরকার আছে কিনা, বা গরম তোয়ালে তাকে মোছার জন্য যথেষ্ট গরম আছে কিনা। এক মায়ের যত্নশীল প্রবৃত্তি সেই অপরিচিত মানুষটির দিকেও ছড়িয়ে পড়েছিল। এমন নয় যে লীলা নরম মনের ছিল, বরং তাই কারণ সে একজন মানুষকে গুরুতর বিপদে দেখেছিল। সে মুখ ফিরিয়ে নিতে পারত না। রাতের কুয়াশা কাটতে শুরু করল।
এবং যখন আকাশ হালকা ধূসর নীল রঙের হল তখন দরজার ফাটল দিয়ে হালকা আলো ভেতরে আসতে লাগল। ঢালের নিচের বাড়ি থেকে মুরগিদের দূর থেকে আসা ডাক সকাল হবার ইঙ্গিত দিল। লীলা চোখ রগড়ালো এবং আগুনের কাছে গিয়ে আরও কিছু কাঠ দিল। রান্নাঘরের ধোঁয়া বাষ্পের সাথে মিশে একটি পাতলা কুয়াশার স্তর তৈরি করছিল, যা কাঠের বাড়িটিকে বাইরের টিনের ছাদে পড়ো বৃষ্টির শব্দের তুলনায় আরও উষ্ণ এবং শান্ত দেখাচ্ছিল। অর্জুন তখনও চেয়ারে নিশ্চিন্তে ঘুমাচ্ছিল। লীলা ধীরে ধীরে তাকে তুলে নিয়ে পাশের গদিতে শুইয়ে দিল এবং তাকে লেপ পরিয়ে দিল। যখন সে বিছানায় ফিরে এলো, সে হঠাৎ অনুভব করল যে অভিজিতের শ্বাস প্রশ্বাস এখন আরও স্থিতিশীল। তার বুক নিয়মিতভাবে ওঠানামা করছিল এবং সে এখন আর অমন হাঁপাচ্ছিল না, যেমনটা তাকে বাড়িতে আনার সময় হাঁপাচ্ছিল। লীলা আরেকটু ঝুঁকল এবং তার হাতের পেছনের দিক দিয়ে তার কপালে ধীরে স্পর্শ করল। সে অনুভব করে খুশি হল যে তার কপাল এখন ধীরে ধীরে গরম হচ্ছে এবং পাথরের মতো ঠান্ডা নেই। ঠিক সেই সময় একটি খুবই হালকা নড়াচড়া লীলাকে চমকে দিল। অভিজিতের চোখের পাতা কাঁপল এবং তারপর পুরোপুরি খুলে গেল। তার গভীর কালো চোখ চারপাশে দেখতে লাগল, যেন সে এক দীর্ঘ অজ্ঞানতার পর জেগে উঠেছে। তার দৃষ্টি প্রথমে বিভ্রান্ত ছিল। ঘরের প্রতিটি কোণ, প্রতিটি পুরনো জিনিস পরীক্ষা করছিল, যেন সে বোঝার চেষ্টা করছে যে সে কোথায় আছে। অবশেষে তার দৃষ্টি লীলার মুখের ওপর পড়ল। একজন যুবতী মহিলা, যার চুল তাড়াতাড়ি বাঁধা ছিল, চোখ রাত জাগার কারণে ফোলা ছিল এবং গাল আগুনের গরমে লাল ছিল। সে ঠিক তার পাশে দাঁড়িয়েছিল, তার হাত হাওয়ায় থেমে গিয়েছিল। অভিজিৎ তাকে এমনভাবে দেখল যেন সে বুঝতে পারছিল না কিভাবে ব্যবহার করবে। সে একটু ওঠার চেষ্টা করল, কিন্তু ক্ষতের ব্যথা তাকে কেবল তার কাঁধ নাড়তে দিল এবং সে আবার শুয়ে পড়ল। লীলা তাড়াতাড়ি তাকে সাহারা দিল, উদ্বিগ্ন হয়ে বলল, চেষ্টা করবেন না, আপনি আহত, শুধু বিশ্রাম নিন। তার কণ্ঠস্বর ধীর কিন্তু খুব পরিষ্কার ছিল। অভিজিৎ তার ভ্রু কুঁচকাল, যেন সে তার স্মৃতি ঘাটার চেষ্টা করছে। তার শেষ যা মনে ছিল তা ছিল একটি গাড়ির ধাওয়া করার শব্দ, হেডলাইটের সরাসরি আলো তার মুখে পড়া এবং মাটিতে জোরে পড়ে যাওয়ার অনুভূতি। তাকে এখানে এই সাধারণ কাঠের বাড়িতে কিভাবে আনা হলো তা সে একদম বুঝতে পারছিল না। আমি কোথায়, সে জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর কর্কশ এবং এত দুর্বল ছিল যেন পাহাড়ি বাতাস তাকে উড়িয়ে নিয়ে গেছে। আমার বাড়িতে, লীলা জবাব দিল। তার কণ্ঠে কিছুটা ঘাবড়ে যাওয়া ছিল, কারণ সে বুঝতে পারছিল না কিভাবে ব্যাখ্যা করবে। কাল রাতে আমি আপনাকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছিলাম। খুব জোরে বৃষ্টি হচ্ছিল। আমি কাউকে ডাকতে পারিনি, তাই আমি আপনাকে বাড়িতে নিয়ে এলাম। অভিজিৎ এটা শুনল এবং তার চোখ ধীরে ধীরে নরম হয়ে গেল। সে সংকুচিত কিন্তু আরামদায়ক ঘরের চারদিকে দেখল। একটি ভাঙা ধারযুক্ত কাঠের টেবিল, কিছু বাচ্চাদের খেলনা, আদা চায়ের পাত্র যা থেকে এখনও বাষ্প বের হচ্ছিল। এই সব কিছু মিলে এক এমন দৃশ্য তৈরি করল যা গরিব ছিল কিন্তু মানুষকে শান্তি দেওয়ার জন্য যথেষ্ট ছিল। আপনি আমাকে বাঁচিয়েছেন? সে জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর তার ক্লান্ত শ্বাসের মধ্যে প্রায় হারিয়ে গিয়েছিল। লীলা লজ্জায় মাথা নাড়াল। পুরোপুরি নয়, আমি কেবল সাহায্য করেছি যখন আপনাকে বিপদে দেখলাম। এই বলে সে সকাল সকাল রান্না করা সাদা ভাতের খিচুড়ির বাটি নেওয়ার জন্য ঘুরল। পেঁয়াজ এবং আদার হালকা সুগন্ধ গরম বাষ্পের সাথে মিশে পরিবেশকে আরও সুখকর করে তুলছিল। লীলা ধীরে ধীরে অভিজিতের জন্য একটি বালিশ ঠিক করে দিল এবং তারপর বিছানার পাশে বসল। একটু খিচুড়ি খেয়ে নিন, যাতে পেট গরম হয়, সে বলল। ছোট ছোট চামচ ভরে অভিজিৎ খেতে যাচ্ছিল যে অর্জুন গদি থেকে উঠে এলো। ছেলেটি চোখ রগড়াল এবং অভিজিৎকে তার বড় বড় গোল চোখ দিয়ে দেখল। তারপর ইতস্তত করে বলল, আঙ্কেল, আপনি উঠেছেন? অভিজিৎ ছেলেটির বন্ধুত্বপূর্ণ ব্যবহারে একটু অবাক হল। অর্জুন এইমাত্র ঘুম থেকে উঠেছে, কিন্তু তবুও এমনভাবে কথা বলছিল যেন সে তাকে অনেক আগে থেকে চেনে। ছেলেটি তার মায়ের হাতে রাখা খিচুড়ির বাটি স্পর্শ করল। আপনি বেশি করে খান, যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। মা খুব ভালো রান্না করে। সেই নিষ্পাপ শব্দগুলো অভিজিতের ঠোঁটে একটি হালকা হাসি নিয়ে এলো। একজন মানুষ যে বৈঠক, তীব্র প্রতিযোগিতা, চাপ এবং প্রতি মুহূর্তে সতর্কতার ভরা জগতে চলাফেরা করত, এখন সে 5 বছরের কম বয়সী একটি ছেলের কথা শুনে তার মন হালকা অনুভব করছিল। লীলা তার ছেলের মিষ্টি আচরণে ধীরে হাসল। সে খিচুড়ির বাটি কাছে এনে চামচটা অভিজিৎকে দিল। সে ছোট ছোট চামচ খেল। স্বাদ পাওয়ার কারণে নয়, বরং সে এতটাই ক্লান্ত ছিল যে বেশি গিলতে পারছিল না। কিন্তু তার হৃদয়ে সে এক অন্যরকম উষ্ণতা অনুভব করল, এমন কিছু যা সে এত বছর ধরে ধন সম্পদের মধ্যেও পাওয়া তার জন্য কঠিন ছিল।
এটা ছিল এই গরিব মায়ের সত্যিকারের দয়া। আধা বাটি খাওয়ার পর অভিজিৎ ধীরে থামল এবং লীলার দিকে তাকাল। সারা রাত তার যত্ন নেওয়া সত্ত্বেও সে একটি নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেছিল। খুব বেশি বন্ধুত্বপূর্ণও নয়, খুব বেশি সতর্কও নয়, শুধু একটি উপযুক্ত মনোভাব। এতে সেই মহিলা সম্পর্কে আরও কৌতূহলী হয়ে উঠল। ধন্যবাদ, সে বলল। এবার তার কণ্ঠস্বর আরও পরিষ্কার ছিল। লীলা ধীরে মাথা ঝুঁকাল। আপনি আরও একটু বিশ্রাম নিন। কিছুদিনের মধ্যে যখন আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে এবং আপনি ঠিক হয়ে যাবেন, তখন আপনি যেখানে খুশি যেতে পারেন। সেই অনাড়ম্বর কিন্তু আন্তরিক বাক্যটি অভিজিতের হৃদয়কে একটু ভারী করে দিল। আজ পর্যন্ত কজন মানুষ তার সাথে স্বার্থহীনভাবে ব্যবহার করেছে। সে সবচেয়ে জমকালো জায়গায় গিয়েছে, সবচেয়ে চালাক মানুষের সাথে দেখা করেছে, কিন্তু সে কখনো এমন কোনো মহিলা দেখেনি যিনি কেবল একটি দুর্বল ডাকে সাড়া দিয়ে ঝড়ো বৃষ্টিতে একজন অপরিচিত মানুষকে তার বাড়িতে নিয়ে আসেন। ছোট্ট ঘরের রান্নাঘরের ধোঁয়া এবং গরম খিচুড়ির গন্ধ ভরে গিয়েছিল। অর্জুন তার মায়ের পাশে বসেছিল এবং অভিজিৎকে এমনভাবে দেখছিল যেন সে কোনো গল্পের চরিত্র যার সম্পর্কে সে কখনো শোনেনি। আর অভিজিৎ মা ছেলেকে দেখে হঠাৎ তার হৃদয়ে এক এমন শান্তি অনুভব করতে লাগল যা সে অনেক আগেই হারিয়েছিল। এক ধোঁয়াশা সকাল, এক গরম বাটি খিচুড়ি, এক দয়ালু চোখের মহিলা এবং এক নির্দোষ শিশু। যেন সে তার নিজের জীবন থেকে বাইরে দাঁড়িয়ে আছে, এমন এক পৃথিবীর মাঝে বসে আছে যা তার পরিচিত জীবন থেকে সম্পূর্ণ আলাদা ছিল। এবং সেই মুহূর্তে অভিজিৎ বুঝতে পারল যে এই কাঠের বাড়িতে তার আশাটা, যদিও অনিচ্ছাকৃতভাবে, কেবল বাঁচানোতেই শেষ হবে না। এটা এক এমন রাস্তা খুলে দেবে যার আশা সে বা লীলা কেউই করেনি। এক এমন পথ যা বৃষ্টিতে একটি দুর্বল ডাকে শুরু হয়েছিল, কিন্তু যা 3টে মানুষের জীবনকে পাল্টে দিতে পারত। অভিজিৎ জেগে উঠেছিল, কিন্তু সে তখনও এতটাই দুর্বল ছিল যে সামান্য ওঠার চেষ্টা করলেও তার ক্ষতে তীব্র ব্যথা সৃষ্টি হতো। লীলা এটা বুঝতে পারত, তাই সে তাকে বিশ্রাম নেওয়া ছাড়া আর কিছুই করতে দিল না। অর্জুনকে জলখাবার খাইয়ে এবং কাঠের বাড়ির সাজানোর পর সে আদার চা তৈরি করা, সামান্য পাতলা খিচুড়ি রান্না করা এবং নতুন ব্যান্ডেজ প্রস্তুত করা চালিয়ে গেল। লীলার কাজ সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলত, কিন্তু আজ সে হোটেল থেকে ছুটি নিয়েছিল যাতে সে তার পুরনো বিছানায় শুয়ে থাকা সেই নামহীন মানুষটির যত্ন নিতে পারে। যদিও সে জানত যে একদিনের মজুরি হারানোর ফলে মা ছেলের খরচে প্রভাব পড়বে, তবুও লীলা অভিজিৎকে একা ছেড়ে যেতে মনস্থির করতে পারছিল না যতক্ষণ না সে নিজের যত্ন নিতে সক্ষম হয়। যখন লীলা দুপুরের খাবারের জন্য চাল ধুচ্ছিল, অভিজিৎ ওঠার চেষ্টা করল। যদিও এই নড়াচড়া তাকে ক্ষতে টান লাগার কারণে ধীরে গোমাতে বাধ্য করল। লীলা ঘুরে দাঁড়াল এবং এটা দেখে তাড়াতাড়ি তার দিকে দৌড়ে গেল। চেষ্টা করবেন না, আপনার ক্ষত এখনও ঠিক হয়নি, শুয়ে পড়ুন এবং আরও একটু বিশ্রাম নিন। অভিজিৎ তাকে দেখল। তার চোখে এখনও সেই ব্যক্তির একটু জেদ ছিল যে সব কিছু নিজে সামলাতে অভ্যস্ত। কিন্তু যখনই সে বিছানায় হাত রাখল, সে এতটাই মাথাঘোরা অনুভব করল যে সে প্রায় পড়েই গিয়েছিল। লীলা সাথে সাথে তাকে সহারা দিল। তার দুটো হাত তার কাঁধে ছিল যাতে সে স্থির থাকতে পারে। তার মুখে স্পষ্ট উদ্বেগ দেখা যাচ্ছিল। অভিজিৎ এটা দেখল এবং অবশেষে দীর্ঘ শ্বাস ফেলল। আপনাকে খুব কষ্ট দিলাম। লীলা মাথা নাড়ল। কোনো ব্যাপার না, আমি যতটা সাহায্য করতে পারি ততটা করব। যদি আপনি আবার পড়ে যান, তবে আপনাকে বাঁচানো আরও কঠিন হয়ে যাবে। এই কথাটা মজার মতো লাগতে পারত, কিন্তু সে সত্যিই ভয় পেয়েছিল। এত দুর্বল অবস্থায় যদি সে আবার পড়ে যেত, তবে হয়তো এমন জটিলতা দেখা দিত যা সামলানোর জন্য লীলার কাছে কোনো উপায় ছিল না। অভিজিৎকে বালিশে ফিরে শুতে হলো, কিন্তু তার চোখেও এখনও অন্যের ওপর নির্ভর না থাকার অভ্যাস দেখা যাচ্ছিল। ছোটবেলা থেকে আজ পর্যন্ত সে সবসময় শক্তিশালী থাকতে, নিজের পায়ে দাঁড়াতে এবং কোটি কোটি টাকার চুক্তি, আলোচনা এবং চুক্তিতে সবকিছুর হিসাব করতে অভ্যস্ত ছিল। এখন সে একটি ছোট কাঠের বাড়িতে এক গরিব মহিলার ওপর নির্ভর থাকার পরিস্থিতিতে ছিল। এই পরিস্থিতি তার কাছে খুব অদ্ভুত লাগছিল। লীলা সবজি ধুলো এবং তারপর তাজা রান্না করা খিচুড়ির বাটি বিছানার কাছে নিয়ে এলো। সে প্রতিটি চামচ খুব ধীরে ধীরে এবং সাবধানতার সাথে দিচ্ছিল, যেন সে ভয় পাচ্ছিল যে এতে তার ব্যথা হবে। যখন অভিজিৎ কয়েক চামচ খাওয়ার পর লীলা জিজ্ঞাসা করল, আপনার কি এখনও মাথা ব্যথা করছে? এখনও কি খুব মাথা ঘুরছে? অভিজিৎ এক মুহূর্ত ভাবল এবং তারপর ধীরে উত্তর দিল, একটু কম আছে, কিন্তু এখনও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। লীলা মাথা নাড়াল। কাল রাতে আপনার খুব ঠান্ডা লেগেছিল, হয়তো এতে আপনার শ্বাসে প্রভাব পড়েছে। আমি আপনার জন্য আরও আদার চা তৈরি করে দেব, কিছুক্ষণ পর ভালো অনুভব করবেন।
এই কথা শুনে অভিজিৎকে হঠাৎ তার ছেলের কথা ভাবতে বাধ্য করল। সম্ভবত সে বহু রাত জেগে তার ছেলের জ্বরের যত্ন নিয়েছে, তাই রোগীর যত্ন নেওয়ার তার দক্ষতা এত ভালো ছিল। দুপুরের আলো এসে লীলার হাতে ছোট ছোট ফাটল স্পষ্ট দেখতে পেল, রোজকার পরিশ্রমের আঁচড়। একজন মহিলা যিনি কোনো অভিযোগ না করে, কিছু না চেয়েও কষ্ট সহ্য করতেন, এবং তবুও তার মতো একজন ব্যক্তির সেবার জন্য পুরো দিন উৎসর্গ করে দিলেন। এই অনুভূতি অভিজিতের হৃদয়কে, যা ঠান্ডা প্রতিযোগিতামূলক পরিবেশের অভ্যস্ত ছিল, এক অদ্ভুত উষ্ণতায় ভরিয়ে দিল। যখন লীলা খিচুড়ির বাটি নিয়ে যাচ্ছিল, অভিজিৎ ধীরে জিজ্ঞাসা করল, আপনি আমাকে কেন সাহায্য করলেন? একজন অপরিচিত, যাকে গভীর রাতে রাস্তায় পাওয়া গেল। আপনার কি ভয় লাগেনি? লীলা এক মুহূর্তের জন্য থেমে গেল। এই প্রশ্নটা এমন ছিল না যা নিয়ে সে কখনো ভাবেনি, কিন্তু এই প্রথম তাকে এর উত্তর শব্দে দিতে হচ্ছিল। আমার ভয় লেগেছিল, সে ধীরে কিন্তু স্পষ্ট বলল, বিশেষ করে যখন আপনাকে অজ্ঞান এবং কাদায় মাখা দেখলাম। কিন্তু ভয় পাওয়ার মানে এই নয় যে আমি আপনাকে ছেড়ে দিতাম। যদি আমি চলে যেতাম এবং সাহায্য না করতাম, তবে আমি ঘুমোতে পারতাম না। অভিজিৎ তার দিকে তাকিয়ে রইল, যেন সে তার মুখের প্রতিটি ভাব পড়তে চাইছে। লীলা আরও বলল, আমার মনে হয় কারো প্রাণ বাঁচানোই সঠিক কাজ। এই গ্রামের সবাই এমনই। যদি আমার ছেলের সাথে কিছু হতো এবং সে কোনো ভালো মানুষকে পেত, তবে আমিও আশা করতাম যে তারা তাকে সাহায্য করবে। এত সরল কারণ যে অভিজিতের গলা ধরে এলো। হঠাৎ তার শহরের জীবনের কথা মনে পড়ল। এমন আলোচনা যেখানে প্রতিটি করম মর্দন একটি উদ্দেশ্যের পিছনে লুকানো থাকত। এমন পার্টি যেখানে অন্য ব্যক্তির হাসি কেবল একটি মুখোশ হতো, এবং এমন সম্পর্ক যা হিসাবের ওপর নির্ভর করে তৈরি হতো। অনেক সময় হয়ে গিয়েছিল যখন সে এমন কারো সাথে দেখা করেছিল যে কিছু চাইত না, কিছুর ফায়দা নিত না, কেবল তাকে বিপদে দেখে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। অর্জুন এই সময় ভেতর থেকে তার নাইট স্যুটেই বাইরে দৌড়ে এলো। তার নগ্ন পা ঠান্ডা মাটির মেঝেতে ছিল। ছেলেটি তার কাঠের খেলনা গাড়িটি বুক থেকে গলা পর্যন্ত জড়িয়ে ধরল, বিছানায় উঠে পড়ল এবং গাড়িটি অভিজিতের হাতে রাখল। উৎসাহের সাথে বলল, আঙ্কেল, এটা খেলুন, যাতে আপনার ভালো লাগে, আমি আপনাকে ধার দিচ্ছি। অভিজিৎ একটু অবাক হল। লীলা হাসল এবং দ্রুত তার ছেলেকে টেনে নিল। দুষ্টুমি করো না, আঙ্কেলকে বিশ্রাম নিতে দাও। কিন্তু অভিজিৎ মাথা নাড়ল, কাঠের গাড়িটি হাতে নিল এবং ধীরে বলল, কোনো ব্যাপার না, এটা খুব সুন্দর। অনেক বছর হয়ে গিয়েছিল যখন সে কোনো বাচ্চার খেলনা হাতে নেয়নি। হাতে তৈরি খেলনার কর্কশ অনুভূতি তার কাছে অদ্ভুত লাগল। তারপর কিছু মনে পড়ার মতো অভিজিৎ লীলার দিকে তাকাল। আপনার কি পরিবার আছে? এই প্রশ্নটা তোয়ালে ভাঁজ করার সময় লীলার হাতটা একটু থামিয়ে দিল। সে কয়েক সেকেন্ডের জন্য চুপ রইল এবং তারপর জবাব দিল, না, শুধু আমি আর আমার ছেলে। অভিজিৎ একটু অবাক হল, কিন্তু সে আর জিজ্ঞেস করল না, কারণ লীলার চোখে থাকা দৃঢ়তা দেখেই সে বুঝে গিয়েছিল যে তার ব্যক্তিগত বিষয়ে তার হস্তক্ষেপ করা উচিত নয়। কিছু ঘণ্টা কেটে গেল এবং বৃষ্টি থেমে গেল। পাতলা পর্দা থেকে আসা আলোয় ঘর আরও আলোকিত হল। অভিজিৎ এখন বিছানার ঠেকা দিয়ে বসতে পারত। যদিও ক্ষতে এখনও ব্যথা হচ্ছিল, কিন্তু তার শ্বাসপ্রশ্বাস এখন অনেক ভালো ছিল। লীলা তার জন্য এক গ্লাস গরম জল নিয়ে এলো এবং তাকে আরও বিশ্রাম নিতে বলল। যদি আজ রাতে আপনার শরীর ঠিক থাকে, তবে আমি আপনাকে শক্তি দেওয়ার জন্য একটু স্যুপ তৈরি করব। অভিজিৎ মাথা নাড়াল, কিন্তু তার চোখ দরজার দিকে ছিল, যেখান থেকে বাইরের আলো আসছিল, যেন তার কিছু মনে পড়ছে। এবং যখন লীলা ঘুরতে যাচ্ছিল, সে হঠাৎ এক হালকা কিন্তু অর্থপূর্ণ কণ্ঠে বলল, সব কিছুর জন্য ধন্যবাদ। যদি আপনি না থাকতেন, তবে হয়তো আমি সকাল পর্যন্ত বেঁচে থাকতাম না। লীলা ঘুরে দাঁড়াল এবং তাকে দেখল। তার ঠোঁটের কোণে একটি ছোট্ট হাসি দেখা গেল, এক এমন হাসি যা পুরো ঘরকে আলোকিত করে দিল। শুধু বেঁচে থাকুন, লীলা জবাব দিল, বাকিটা পরে দেখা যাবে। এই কথাটা শান্ত পাহাড়ি বাতাসের মতো লাগছিল, কিন্তু এটা অভিজিতের হৃদয়ে এক অদ্ভুত আলোড়ন সৃষ্টি করল। সে জানত না যে সেই মুহূর্তে ধীরে ধীরে যা পাল্টে যাচ্ছিল তা কেবল তার স্বাস্থ্য নয়, বরং ভাগ্যের সেই পথও ছিল, যা এক এমন মোড় নেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল যার আশা সে নিজেও করেনি। অভিজিৎ লীলার কল্পনার চেয়েও দ্রুত সুস্থ হচ্ছিল। মাত্র 2 দিনের মধ্যে সে নিজে থেকে বসতে পারত, যদিও তাকে এখনও বিছানার সাহায্য নিতে হতো এবং কখনো কখনো ক্ষতের ব্যথায় তার মুখ কুঁচকে যেত। লীলা তার ব্যান্ডেজ পরিবর্তন করত, গরম জল ফোটাত, খিচুড়ি তৈরি করত এবং ওষুধপত্র প্রস্তুত করত। সে অভিজিতের যত্ন দায়িত্বশীল ব্যক্তির মতো পুরো মনোযোগের সাথে করত, না কোনো দেখানোপনা করত, না কোনো বিরক্তি প্রকাশ করত। এতে অভিজিৎ
তার জীবন সম্পর্কে আরও কৌতূহলী হয়ে উঠল। ভোরবেলা লীলাকে অগণিত কাজে ব্যস্ত থাকতে হতো। আগুন জ্বালানো, গতকালের ভেজা রেইনকোট শুকানো, চাল ধোয়া, পরিষ্কার করা এবং সেই হোটেলের জন্য জিনিসপত্র প্রস্তুত করা যেখানে সে রোজ কাজ করত। কিন্তু আজ যেহেতু অভিজিৎ এখনও ভালোভাবে হাঁটতে পারছিল না, তাই তাকে আরও একদিনের ছুটি নিতে হল। এর মানে ছিল তার সামান্য সঞ্চয় আরও কমে যাবে। কিন্তু লীলা কোনো অভিযোগ করল না। সে চুপচাপ প্রতিটি সমস্যা সহ্য করার উপায় জানত, যেমন এই পাহাড়ি অঞ্চলের মানুষ প্রজন্ম ধরে করে আসছে। শুধু আর একটা দিন, সেই দিনটা পার করে দাও, তারপর পরের দিনের কথা ভাবব। অভিজিৎ বিছানায় শুয়ে লীলাকে ছোট ঘরে আসা যাওয়া করতে দেখত। প্রতিবার যখন সে কিছু তোলার জন্য ঝুঁকত, আলো তার গালে পড়ত, যা এক এমন মহিলার সরল কিন্তু শক্তিশালী মুখের ভাব স্পষ্ট করে দিত, যিনি অভাবে জীবন কাটাতে অভ্যস্ত ছিলেন। তার হাতের ফাটল, রোদে কিছুটা শ্যামলা ত্বক এবং তার হাতার ওপর সাবধানে সেলাই করা ছেঁড়া অংশ, এই সব কিছুই তার মতো একজন ব্যক্তির জন্য এক অদ্ভুত ছবি তৈরি করত, যিনি জমকালো পার্টিতে নরম রেশমি পোশাক, শহরের মহিলাদের সাদা হাত, দামি জিনিসপত্র এবং পরিকল্পিত কথায় অভ্যস্ত ছিলেন। লীলা ছিল একেবারে আলাদা। তার মধ্যে এক এমন সরলতা ছিল যা অভিজিৎ ব্যবসার জগতে এত বছরের দৌড়ঝাঁপে কখনো দেখেনি। সেই সকালে যখন লীলা রান্নাঘরে সবজি ধুচ্ছিল, অর্জুন দৌড়ে ভেতরে এলো। তার ছোট পায়ে সামান্য ধুলো লেগেছিল। ছেলেটি তার পুরনো খেলনা গলায় জড়ালো এবং অভিজিতের বিছানার কাছে এসে নিষ্পাপভাবে জিজ্ঞেস করল, আঙ্কেল, আপনার কি এখনও ব্যথা হচ্ছে? অভিজিৎ সেই নিষ্পাপ উদ্বেগে একটু অবাক হল। তার পরিস্থিতিতে সাধারণত কেবল শিষ্টাচার বা ভালো প্রভাব ফেলার জন্য জিজ্ঞেস করা হতো, কিন্তু তার সামনের ছেলেটি তাকে এত সত্যিকারের চোখ দিয়ে দেখছিল যে অভিজিতের হৃদয় নরম হয়ে গেল। আঙ্কেল, এখন ঠিক আছে, সে জবাব দিল। তার কণ্ঠস্বর তখনও কর্কশ ছিল, কিন্তু গতকালের চেয়ে গরম ছিল। তোমার মায়ের যত্নের জন্য। অর্জুন তার ভাঙা দুটো দাঁত দেখিয়ে হাসল এবং দ্রুত বিছানার কিনারায় উঠে অভিজিতের পাশে বসল এবং তার খেলনা এগিয়ে দিল। এই নিন, যতক্ষণ না আপনি পুরোপুরি সুস্থ হচ্ছেন ততক্ষণ আমি আপনাকে এটা ধার দিচ্ছি। লীলা এটা শুনল এবং হাসল, কিন্তু সে হস্তক্ষেপ করল না। অর্জুন ছোটবেলা থেকেই অভাবে অভ্যস্ত ছিল, তাই সে তার প্রতিটি প্রিয় খেলনা সাবধানের সাথে রাখত। তার অন্য কাউকে ধার দেওয়া মানে ছিল যে সে সত্যিই সেই ব্যক্তিকে পছন্দ করে, আর যাকে অর্জুন পছন্দ করত, লীলাও বিশ্বাস করত যে সে খারাপ মানুষ হতে পারে না। অভিজিৎ খেলনাটা নিল, তাকে এমনভাবে দেখল যেন সেটা কোনো ধন। কত বছর হয়ে গিয়েছে যখন সে এত সরল, অর্থপূর্ণ কোনো উপহার পায়নি। না অভিভাবক তাকে ছবি তৈরির জন্য দিয়েছিলেন, না কোনো অংশীদার তাকে খুশি করার জন্য, আর না কোনো কর্মচারী নম্বর পাওয়ার জন্য। এটা ছিল এমন এক শিশুর উপহার যার কাছে একটি সৎ হৃদয় ছাড়া আর কিছুই ছিল না। ধন্যবাদ অর্জুন, অভিজিৎ বলল। প্রথমবারের মতো তাকে একটি ছোট বাক্য দিয়ে তার গলা গরম অনুভব হল। দুপুরে লীলা অভিজিতের ব্যান্ডেজ পরিবর্তন করার সিদ্ধান্ত নিল। সে ফুটন্ত জলের পাত্রটি মেঝেতে রাখল এবং জীবাণুমুক্ত করার জন্য তাতে কিছু নীলগিরি তেলের ফোঁটা দিল। যখন সে ধীরে অভিজিতের শার্ট তুলল, সে ব্যথায় অজান্তে শক্ত হয়ে গেল। ক্ষতটি যদিও পরিষ্কার করা হয়েছিল, কিন্তু তখনও ফোলা এবং লাল ছিল এবং সামান্য রস বেরোচ্ছিল। লীলা প্রতিটি অংশ ধীরে ধীরে মুছল, এত সাবধানের সাথে যেন সে ভয় পাচ্ছিল যে জোরে চাপ দিলে তার ব্যথা হবে। সে জিজ্ঞেস করল, কোথাও কি বেশি ব্যথা হচ্ছে? আমি আবার দেখব। এখানে একটু। অভিজিৎ তার ডান কোমরে ধীরে স্পর্শ করল। লীলা পরীক্ষা করল এবং বলল, সৌভাগ্যক্রমে আপনার হাড় ভাঙেনি, কিন্তু আপনি নিশ্চিত খুব জোরে পড়েছিলেন। আপনি কি পিছলে গিয়েছিলেন? অভিজিৎ থেমে গেল। তার মনে দুটি গাড়ি ধাওয়া করার ছবি ভেসে উঠল। নুড়ি পাথরের আওয়াজ, হেডলাইটের সরাসরি আলো তার মুখে পড়া, জোরে ব্রেক কষার শব্দ এবং হঠাৎ সংঘর্ষ, যার কারণে সে ঢালের কিনারা দিয়ে গড়িয়ে পড়েছিল। কিন্তু সে এই কথা লীলাকে বলতে পারছিল না। তার ব্যাপারে হস্তক্ষেপ করা উচিত ছিল না এবং সে তাকে বিপদে ফেলতে চাইছিল না। আমার মনে নেই, অভিজিৎ এড়িয়ে গিয়ে জবাব দিল। লীলা তাকে কয়েক সেকেন্ডের জন্য দেখল, যেন সে আরও জিজ্ঞাসা করতে চায়, কিন্তু তারপর চুপ হয়ে গেল। প্রত্যেকেরই নিজস্ব গোপন থাকে, এই ব্যাপারটা সে সবচেয়ে ভালো বুঝত। দুপুর শান্তিতে কাটল। অভিজিৎ নিজে থেকে জলপান করতে পারত, নিজের বালিশ ঠিক করতে পারত এবং এমনকি লীলার সাহায্যে কয়েক সেকেন্ডের জন্য দাঁড়াতেও চেষ্টা করতে পারত। তার অবস্থার উন্নতি দেখে লীলা স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে একটি সাধারণ সবজির স্যুপ, সামান্য কিমা করা মাংস এবং পেছনের বাগান থেকে তোলা সবজি তৈরি করল।
এক গরিবের খাবার, কিন্তু এটা সেই ব্যক্তির পুরো যত্নের সাথে রান্না করা হয়েছিল যিনি জানতেন যে আজ ঘরে আরও একজন খাওয়ার লোক আছে যার শক্তির প্রয়োজন। যখন লীলা সুপের বাটি টেবিলে নিয়ে এলো, অভিজিৎ তা মনোযোগ দিয়ে দেখতে লাগল। তার আগের খাবারের কথা মনে পড়ল। প্রতিটি পদ শীর্ষ শেফ দ্বারা তৈরি করা হতো, উৎকৃষ্ট চীনামাটির পাত্রে পরিবেশন করা হতো এবং নরম হলুদ আলোর সাথে এক জমকাবো পরিবেশে পরিবেশন করা হতো। সব কিছু উৎকৃষ্ট ছিল, কিন্তু কিছুর অভাব ছিল। আর এখন তার সামনে গরম বাষ্প বের হওয়া সুপের বাটি ছিল, এত সরল যে কোনো রেস্টুরেন্টের বানানো খাবার তার নকল করতে পারত না। অভিজিৎ চামচ তুলল এবং চেখে দেখল। পাহাড়ি সবজি এবং ঝোলের তাজা প্রাকৃতিক মিষ্টি স্বাদ একসাথে মিশে গেল, যা তাকে এই খাবারটি অদ্ভুতভাবে সুস্বাদু লাগল। সুস্বাদু উপাদানের কারণে নয়, বরং প্রতিটি চামচে লুকানো আন্তরিকতার কারণে। সে লীলাকে দেখল। তার কণ্ঠস্বর স্বাভাবিকের চেয়ে নরম ছিল। খুব সুস্বাদু। লীলা লজ্জায় একটু লাল হয়ে গেল। এটা তো শুধু সবজির স্যুপ, আমি এটা বানাতে অভ্যস্ত। অর্জুন মাঝখানে বলে উঠল। তার কণ্ঠে উৎসাহ ছিল। মা যা বানায় আমার সব পছন্দ। আঙ্কেল, আপনি বেশি খান যাতে আপনি শক্তিশালী হয়ে যান। অভিজিৎ ধীরে হাসল। সেই হাসি ঘরকে আরও আলোকিত করে দিল। খাওয়ার পর অভিজিৎ দেয়ালের ঠেকা দিয়ে বসল। অর্জুন তার পাশে বসেছিল। তার খেলনা সাজাতে সাজাতে তাকে ক্লাসের গল্প, প্রতিবেশীর বিড়ালের গল্প এবং তার বন্ধুদের সাথে খেলার গল্প শোনাচ্ছিল। লীলা বাসন ধুইছিল এবং মাঝে মাঝে তাদের দিকে দেখছিল। এই দৃশ্যটি এক ছোট্ট পরিবারের মতো লাগছিল, এমন একটি জিনিস যার স্বপ্ন লীলা কখনো দেখার সাহস করেনি। এবং বহু বছরের মধ্যে প্রথমবারের মতো অভিজিতের মনে হল যে সে বেঁচে আছে, শুধু উপস্থিত নেই। সে এক মায়ের উষ্ণতা, এক শিশুর নিষ্পাপতা এবং এমন শান্তি অনুভব করল যা টাকা দিয়ে কেনা যায় না। সেই মুহূর্তে অভিজিৎ জানতে পারল যে এই ছোট কাঠের বাড়িতে তার আশা কোনো কাকতালীয় ঘটনা ছিল না। এটা এমন ছিল যেন ভাগ্য তার জন্য এক নতুন দরজা খুলছিল, এবং হয়তো লীলা এবং অর্জুনের জন্য। আরও দুদিন কেটে গেল। অভিজিতের কোমরের ক্ষত কম ফোলা এবং কম লাল হল, এবং তার শ্বাস প্রশ্বাসও আরও নিয়মিত হয়ে গেল। সে লীলার হালকা সাহায্যে ঘরের মধ্যে কিছু পদক্ষেপ নিতে পারত, কিন্তু বেশিরভাগ সময় তাকে বিছানায় বিশ্রাম করতে হতো। এই সময় অভিজিৎ লীলা এবং তার ছেলের জীবনকে আরও কাছ থেকে দেখার সুযোগ পেল। এমন একটি জীবন যা এত সরল এবং মিতব্যয়ী ছিল যে তার মতো বিলাসবহুল জীবনে অভ্যস্ত কারোর পক্ষে তা কল্পনা করাও কঠিন ছিল। কিন্তু এই সাধারণত্বই অভিজিৎকে এমন কিছুর উপলব্ধি করালো যা সে শহরের আলিঙ্গন করা অ্যাপার্টমেন্টে বা জমকালো অফিসগুলিতে কখনো দেখেনি। আসল জীবন। লীলার সকাল সূর্য ওঠার আগেই শুরু হয়ে যেত। সে আগুন জ্বালিয়ে অর্জুনের জন্য সামান্য পাতলা খিচুড়ি বানাত। তারপর ছেলেকে কম্বলে মুড়ে তাকে ছোট ছোট বিষয়গুলো বুঝিয়ে দিত, যেমন উঠানে যাওয়ার সময় জলের গর্ত এড়িয়ে চলতে, বেশি জোরে দৌড়স না তাহলে পড়ে যাবি, অথবা যদি মাঝখানে বৃষ্টি শুরু হয় তবে লক্ষ্মী আন্টির বাড়িতে থাকিস, মা তোকে নিতে আসবে। অভিজিৎ বিছানায় শুয়ে এসব শুনত এবং হঠাৎ তার হৃদয় উষ্ণ হয়ে উঠত। সেই মহিলার কিছুই ছিল না, তবুও সে এক অদ্ভুত নিরাপত্তার অনুভূতি দিতে পারত। যখন লীলা কাজে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, অভিজিৎ তার মিতব্যয়িতা স্পষ্টভাবে দেখতে পেল। প্রতিটি পোশাক হাত দিয়ে ধোয়া হতো, বাঁকানো হ্যাঙ্গারে শুকানো হতো, এবং প্রতিটি ছেঁড়া অংশ সাবধানে সেলাই করা হতো। সে যে সামান্য টাকা রোজগার করত তা বাজার, ওষুধপত্র এবং তার ছেলের দুধের জন্য খরচ করতে হতো। যখন সে নিজে প্রায়শই সামান্য সবজিসহ বাসি ভাত খেয়ে নিত, অভিজিৎ চুপচাপ দেখত এবং তার হৃদয়ে এক এমন অনুভূতি ধীরে ধীরে বাড়তে লাগল যার কোনো নাম সে দিতে পারত না, যার মধ্যে ছিল দয়া, শ্রদ্ধা এবং এক এমন মহিলার ধৈর্যের প্রশংসা যিনি সাধারণ দেখতে হলেও তার পরিচিত বেশিরভাগ লোকের চেয়ে শক্তিশালী ছিলেন। সেই দুপুরে যখন বৃষ্টি থেমে গেল, লীলা ঘর পরিষ্কার রাখতে ভেজা কম্বলগুলো শুকানোর সিদ্ধান্ত নিল। অভিজিৎ দেয়ালে ঠেস দিয়ে বসেছিল যখন সে দেখল যে লীলা একটি ভারী কম্বল উঠানে নিয়ে যাচ্ছে। ঠান্ডা বাতাস বইল, লীলার জটলা চুল হালকা উড়ল এবং তার হাত ঠান্ডা আবহাওয়ায় জল নিংড়ানোর কারণে লাল হয়ে গেল। অভিজিৎ সাহায্যের জন্য বিছানা থেকে নামার চেষ্টা করল, কিন্তু যখনই সে দাঁড়াল, একটি তীব্র ব্যথা তার কোমর থেকে বুক পর্যন্ত দৌড়ে গেল, যার ফলে তার মাথা ঘুরে গেল। এটা দেখে লীলা ঘাবড়ে গিয়ে তাকে ধরতে ভেতরে দৌড়ে এলো। আপনি কি করছেন? আপনি এখনো হাঁটতে পারবেন না। অভিজিৎ ঠোঁট কামড়াল, নিজের এত দুর্বল হওয়ার কারণে সামান্য লজ্জা পেল।
আমি সাহায্য করার জন্য। লীলা এক বিরল গম্ভীর কণ্ঠে বলল, আপনি কি পড়ে গিয়ে আরও 1 সপ্তাহের জন্য শুয়ে থাকতে চান? যদি আপনি আমাকে সাহায্য করতে চান তবে চুপচাপ শুয়ে থাকুন এবং তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। সেই সোজাসাপটা কথা অভিজিৎকে বাধ্য হয়ে আবার বসতে বাধ্য করল। কিন্তু যে জিনিসটা তাকে অবাক করল তা হল লীলার কণ্ঠে কোনো কঠোরতা ছিল না। এটা সেই ব্যক্তির কণ্ঠস্বর ছিল যিনি দায়িত্ব নিতে অভ্যস্ত ছিলেন এবং চাননি যে অন্যরা তাদের জিদের কারণে নিজেদের ক্ষতি করুক। এতে অভিজিৎ বুঝতে পারল যে লীলা তাকে বোঝা মনে করে না। সে তাকে এমন একজন ব্যক্তি হিসেবে দেখত যার নিরাপত্তা প্রয়োজন। ঠিক যেমন সে অর্জুনের জন্য চিন্তা করত, একটি অদ্ভুত অনুভূতি তার বুকে ছড়িয়ে গেল। সন্ধ্যায় লীলা কুমড়োর স্যুপ এবং সামান্য শুকনো মাছ তৈরি করল, এক গরিবের খাবার, কিন্তু অভিজিতের কাছে তা যে কোনো জমকালো পার্টির খাবারের চেয়ে বেশি সুস্বাদু লাগল, যাতে সে কখনো অংশ নিয়েছিল। সে ধীরে ধীরে খাচ্ছিল এবং মাঝে মাঝে লীলাকে দেখছিল যে মনোযোগ দিয়ে সবচেয়ে ভালো মাছের টুকরোটা অর্জুনের বাটিতে দিচ্ছিল। এটা ছিল এক নীরব আত্মত্যাগ, যা কেবল গরিব মায়েরাই বুঝতে পারত। সব সময় নিজের সন্তানের জন্য ভালো অংশ দেওয়া, একটিও অভিযোগের শব্দ না করে। অভিজিৎ এই দৃশ্য দেখল এবং হঠাৎ তার হৃদয় নরম হয়ে গেল। রাতের খাবারের পর আবহাওয়া আরও ঠান্ডা হয়ে গেল। লীলা আরও আগুন জ্বালাল এবং অভিজিতের পাশে বসে তার ক্ষতের ব্যান্ডেজ পরিবর্তন করতে লাগল। সে সবকিছু খুব ধীরে ধীরে করছিল, যেন সামান্য জোর দিলেও তার ব্যথা হবে। অভিজিৎ আগুনের আলোয় লীলার মুখ আড়াআড়িভাবে দেখল এবং তার উজ্জ্বল কিন্তু ক্লান্ত চোখ দেখল, আর তাতে এমন কিছু ছিল যা অদ্ভুতভাবে শান্ত ছিল। সে এমন একটি প্রশ্ন করল যা লীলাকে অবাক করে দিল। লীলা, জীবন এত কঠিন, তবুও আপনি একজন অপরিচিতির প্রতি এত দয়ালু কিভাবে? সবাই এমন করে না। লীলার নতুন ব্যান্ডেজ নিচ্ছিল। তার হাত এক মুহূর্তের জন্য থেমে গেল। সে উপরের দিকে তাকাল, তার চোখ শান্ত ছিল। দয়ালু হওয়ার কারণে আমি ধনী হয়ে যাই না, কিন্তু এটা আমাকে ভারী মন নিয়ে বাঁচতে দেয় না। আমি এভাবেই বাঁচতে অভ্যস্ত। অভিজিৎ চিন্তায় ডুবে গেল। সে কখনো কাউকে জীবনকে এত স্বাভাবিকভাবে নিতে দেখেনি। বেশিরভাগ লোক লড়াই করত, ছিনিয়ে নিত এবং তাদের যা ছিল তার চেয়েও বেশি চাইত। কিন্তু লীলা, সে শুধু বাঁচতে, তার ছেলেকে মানুষ করতে এবং তার হৃদয় পরিষ্কার রাখতে যথেষ্ট চেষ্টা করত। রাতে অভিজিৎ বিছানার ঠেস দিয়ে বসেছিল আর লীলা রান্নাঘরের কাছে বসে একটি ছেঁড়া শার্ট সেলাই করছিল। আগুনের আলোয় তার ঝুঁকে থাকা সিলুয়েট দেওয়ালে পড়ছিল। অর্জুন তার মায়ের পাশে বসেছিল, তার মাথা তার কাঁধে ঠেসানো ছিল। এই দৃশ্যটি এত শান্ত, এত স্থির ছিল যে অভিজিতের মনে হল তার বুক প্রসারিত হচ্ছে, যেন এত বছরের চাপ সরে গেছে। অভিজিতের হঠাৎ মুম্বাইয়ের তার জীবন মনে পড়ল। একটা আলিঙ্গন করা অ্যাপার্টমেন্ট, দামি আসবাবপত্র, লম্বা বৈঠক, ফাইলগুলোর উপর পড়া সাদা নিয়ন আলো এবং ক্রমাগত বাজতে থাকা ফোন। সেখানে তার কাছে ক্ষমতা ছিল, টাকা ছিল এবং সম্মানকারী কর্মচারী ছিল, কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিসের অভাব ছিল, শান্তি। আর এখানে, এই কাঠের বাড়িতে, পাহাড়ের মাঝে, একজন নামহীন মহিলার যত্ন এবং একটি শিশুর নিষ্পাপতার মধ্যে তার মনে হল যে সে একজন সত্যিকারের মানুষ। যখন অর্জুন ঘুমিয়ে গেল, লীলা শিশুটিকে কম্বল ওড়াল এবং তারপর টেবিলে এসে অভিজিতের জন্য 1 গ্লাস গরম জল ঢালল। সে তা নিল এবং তার হাতগুলোর দিকে দেখল। ছোট ছোট আঁচড়ে দাগ, ঠান্ডা থেকে কিছু জায়গায় লাল এবং ধোয়া এবং পরিশ্রম করার কারণে ফাটল। এমন একটি হাত যা কখনো গয়না বা দামি ক্রিম ধরেনি, কিন্তু এই হাতই তাকে বিপদের মাঝখান থেকে বাঁচিয়েছিল। অভিজিৎ ধীরে কিন্তু চিন্তাভাবনা করে বলল, লীলা, এই কয়েকদিন এখানে থেকে আমার মনে হয় যে আপনি সেই সবচেয়ে ধনী লোকেদের চেয়েও বেশি শক্তিশালী যাদের সাথে আমি কখনো দেখা করেছি। লীলা ধীরে হাসল, এক এমন হাসি যা তার ঠোঁটের কোণগুলিকে স্নেহের সাথে ওপরে তুলে দিল, কিন্তু তাতে একটি দূরত্বও ছিল। সম্ভবত তাই, কারণ গরিবদের বেঁচে থাকার জন্য শক্তিশালী হতে শিখতে হয়। সেই মুহূর্তে অভিজিৎ বুঝতে পারল যে সে তার জীবন সম্পর্কে, তার ব্যথা সম্পর্কে, সে যেসব জিনিসের মুখোমুখি হয়েছিল এবং তাকে এত শক্তিশালী মহিলা বানানোর কারণগুলো সম্পর্কে আরও জানতে চায়। এবং সে আরও একটি জিনিস অনুভব করল, সে এই ঘরটি এত তাড়াতাড়ি ছেড়ে যেতে চাইছিল না।
যদিও সে জানত যে তার স্বাস্থ্য ঠিক হয়ে গেলে তাকে যেতে হবে, কিন্তু এই জায়গাটি তার ভেতরে এমন এক অনুভূতি তৈরি করে দিয়েছে যা সে এত বছর ধরে খুঁজে পায়নি। এক এমন যোগাযোগ যা বাতাসের মতো হালকা ছিল, কিন্তু তার হৃদয়কে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এবং তারপর যখন সে লীলাকে অর্জুনের জন্য কাপড় ভাঁজ করতে দেখল, তার চোখ এত কোমল ছিল যে অভিজিৎকে এমন এক অনুভূতি লুকানোর জন্য মুখ ফিরিয়ে নিতে হল যা সে নিজেও নাম দেওয়ার সাহস করছিল না। এমন একজন মহিলার জন্য চিন্তা করার অনুভূতি যাকে তার কেবল একজন উপকারী হিসেবে দেখা উচিত ছিল। এক এত দ্রুত, এত অদ্ভুত পরিবর্তন, কিন্তু এত স্বাভাবিক যেন এটাই হওয়ার ছিল। চতুর্থ দিন যখন অভিজিৎ, লীলা এবং তার ছেলের ছোট কাঠের বাড়িতে ছিল, তখন আবহাওয়া পুরোপুরি পরিষ্কার হয়ে গেল। টিনের ছাদে আর বৃষ্টির কোনো শব্দ ছিল না, এবং বারান্দার সামনের পাইন গাছগুলো বাতাসে ধীরে ধীরে দুলছিল। তাজা বাতাস লীলাকে অভিজিৎকে কিছুক্ষণ বাইরে বসানোর সিদ্ধান্ত নিতে বাধ্য করল, যাতে পরিবেশ পাল্টাতে পারে। কিন্তু সত্যি কথা বলতে, তার কিছু বলার আগেই একটি অপ্রত্যাশিত ঘটনা ঘটল যা গত কয়েকদিনের শান্তিকে নাড়িয়ে দিল। সেই দুপুরে যখন লীলা ঘরের পিছনে কাপড় শুকাচ্ছিল, অর্জুন উঠানে চক দিয়ে কিছু আঁকছিল এবং অভিজিৎ বিশ্রাম নিচ্ছিল, ঠিক তখনই হঠাৎ দরজায় জোরে ধাক্কার শব্দ হল, যা পুরো ঘরকে সামান্য কাঁপিয়ে দিল। এই ধাক্কা কোনো অতিথির আসার মতো ছিল না, আর না কোনো প্রতিবেশীর সাহায্যের জন্য ডাকার মতো। এটা ছিল তেজ, জোরালো, এবং এতে এক ধরনের তাড়াহুড়ো ছিল, যেন এর পিছনে কিছু উত্তেজনাপূর্ণ আছে। লীলা এক মুহূর্তের জন্য চমকে গেল। হিমালয়পুরে দীর্ঘকাল ধরে বসবাসকারীরা অস্বাভাবিক জিনিসের পূর্বাভাস পেয়ে যেত। সে দ্রুত দরজায় এলো এবং তার চুল ঠিক করল। যখন সে দরজা খুলল, তখন সে দুজন অপরিচিত লোককে বারান্দার ঠিক সামনে দাঁড়িয়ে থাকতে দেখল। তাদের পোশাক স্থানীয়দের মতো ছিল না। একজন চামড়ার জ্যাকেট পরেছিল, তার চুল পরিপাটি করে পিছনের দিকে আঁচড়ানো ছিল, তার চোখ তীক্ষ্ণ ছিল এবং সে সোজা দাঁড়িয়েছিল। অন্যজন কালো শার্ট পরেছিল, তার হাত তার প্যান্টের পকেটে ছিল এবং তার মুখ ছিল ভাবলেশহীন, যেন সে অন্যদের পরীক্ষা করতে অভ্যস্ত। তুমিই কি লীলা? চামড়ার জ্যাকেট পরা লোকটি প্রথমে বলল। লীলা ধীরে মাথা নাড়াল। তার হাত তার শাড়ির আঁচলটা একটু শক্ত করে ধরেছিল। হ্যাঁ, আমি লীলা। কোনো কাজ আছে? লোকটি ঘরের ভেতরে একবার নজর দিল। তার কণ্ঠস্বর গভীর হয়ে গেল। আমরা একজন লোককে খুঁজছি। আমরা তথ্য পেয়েছি যে গত পরশু রাতে তুমি ওপরের ঢালের কাছে একজন আহত লোককে দেখেছিলে। তুমি কি কোনো সন্দেহভাজনকে দেখেছ? লীলা এক মুহূর্তের জন্য থেমে গেল। প্রশ্নগুলো ছিল সরাসরি এবং খুব বেশি কাকতালীয়। সে জানত যে যদি সে কঠোরভাবে উত্তর দেয় তবে তারা আরও সন্দেহ করবে। কিন্তু যদি সে সত্যি বলে, তারা এত তাড়াতাড়ি কিভাবে জানল? কে বলল? অভিজিৎ কি তার ভাবনার চেয়েও বেশি বিপদে ছিল? যদি তুমি কাউকে দেখে থাকো তবে দয়া করে সত্যি বলো। সেই ব্যক্তি একটি গুরুতর মামলায় জড়িত থাকতে পারে, লোকটি আরও বলল। লীলার মনে হল তার হৃদয় জোরে জোরে ধরপড় করছে। যদিও তার মনে অনেক প্রশ্ন জাগছিল, কিন্তু তার নিরাপত্তার সহজাত প্রবৃত্তি সঙ্গে সঙ্গে জেগে উঠল। অভিজিৎ আহত ছিল, সে নিজের যত্ন নিতে পারত না। যদি সত্যিই তার পিছু নেওয়া হয়, তবে তাকে এই মুহূর্তে অন্যদের হাতে তুলে দেওয়া তাকে বিপদে ফেলার মতো ছিল। এবং যদি তারা শুধু সাধারণ তদন্ত করে থাকে, তবে তথ্য দিলেও তার সমস্যা হতে পারে। লীলা ধীরে শ্বাস নিল এবং জবাব দিল। সেই রাতে খুব অন্ধকার ছিল, খুব জোরে বৃষ্টি হচ্ছিল। আমি শুধু সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলাম। এই এলাকার রাস্তাগুলো বিপজ্জনক। আমি চারদিকে তাকানোর সাহস করি না। আমি কাউকে দেখিনি। দুজন লোক তাকে দেখল। লীলার মুখে কোনো ঘাবড়ে যাওয়া বা বিভ্রান্তির চিহ্ন ছিল না। তার চোখের সত্যতা এবং একজন পাহাড়ি মহিলার সরলতা তাদের জন্য অনুমান করা কঠিন করে দিল যে সে লুকোচ্ছে নাকি সত্যি বলছে। এক লোক এক পা এগিয়ে এলো এবং আরও গভীরভাবে জিজ্ঞাসা করল, গত দুদিনে এই এলাকায় কোনো অপরিচিত লোক এসেছে কি? লীলা সঙ্গে সঙ্গে জবাব দিল, কেউ আসেনি। এখানে যে আসে আমরা তাকে চিনি। লোকটি আরও একবার ঘরের ভেতরে দেখল, যেন সে কোনো সংকেত খুঁজছে। লীলা একটু পিছিয়ে গেল, যাতে ভেতরের অংশ কম দেখা যায়। সে জানত না যে সে কিভাবে লুকিয়েছে, কিন্তু এটা একটি স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল, যেন তার শরীর নিজে থেকেই জানে যে তাকে কি বাঁচাতে হবে। অবশেষে কিছু সন্দেহপূর্ণ দৃষ্টির পর চামড়ার জ্যাকেট পরা লোকটি বলল, যদি তুমি এমন কাউকে পাও যাকে আহত বা ধাওয়া করা হচ্ছে বলে মনে হয়, তবে আমাদের সঙ্গে সঙ্গে জানাবে। এই ফোন নম্বর। সে একটি ভিজিটিং কার্ড দিল। লীলা তা নিল, কিন্তু কোনো প্রতিশ্রুতি দিল না। সে শুধু বলল, যদি আমি কোনো অস্বাভাবিক ব্যক্তিকে দেখি তবে আমি ফোন করব।
দুজন অপরিচিত লোক কয়েক সেকেন্ডের জন্য একে অপরের দিকে তাকালো, যেন তারা লীলার শেষ প্রতিক্রিয়া পরীক্ষা করতে চায়, এবং তারপর ঘুরে চলে গেল। গলির মোড়ে দাঁড়িয়ে থাকা কালো পিকআপ ট্রাকটি স্টার্ট হলো এবং চলে গেল। দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই লীলা দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়াল। তার শ্বাস-প্রশ্বাস দ্রুত হয়ে গেল এবং উদ্বেগ তার সারা শরীরে ছড়িয়ে গেল। সে ঘরে এলো এবং তার মন বিভ্রান্ত ছিল। অভিজিৎ ধাক্কার শব্দে জেগে উঠেছিল। যদিও সে তখনও দুর্বল ছিল, তবুও সে ওঠার চেষ্টা করল। তার চোখ দরজার দিকে ছিল। লীলা কাছে এলো এবং তাকে দেখল। তার চোখে উদ্বেগ স্পষ্ট দেখা যাচ্ছিল। অভিজিৎ, তারা আপনাকে খুঁজছিল তাই না? সে জিজ্ঞাসা করল। অভিজিৎ নিচে একবার নজর দিল এবং তারপর কর্কশ কণ্ঠে জবাব দিল, হয়তো, কিন্তু তারা তোমাকে কি বলল? লীলা প্রতিটি প্রশ্ন পুনরাবৃত্তি করল এবং তাকে ভিজিটিং কার্ডটি দিল। অভিজিৎ সেটির ওপর একবার নজর দিল এবং তার চোখে সতর্কতার ভাব এলো। সে তার হাত একটু শক্ত করল, কিন্তু লীলাকে আরও ঘাবড়ে যাওয়া থেকে বাঁচাতে শান্ত থাকার চেষ্টা করল। অভিজিৎ, আমাকে সত্যি বলুন, আপনি কে এবং আপনার সাথে কি হয়েছে? লীলা জিজ্ঞাসা করল। এবার সে তার চিন্তা লুকাতে পারল না। অভিজিৎ লীলাকে অনেকক্ষণ ধরে দেখল। তার মুখে উদ্বেগ, সেই মহিলার মুখে যিনি তাকে বৃষ্টিতে তুলে এনেছিলেন, তাকে প্রতিটি চামচ খিচুড়ি খাইয়েছিলেন, তাকে সব কিছু বলে দিতে বাধ্য করল। কিন্তু তার তর্ক তাকে থামিয়ে দিল। সে তাকে এবং অর্জুনকে সেই বিপজ্জনক সমস্যাগুলিতে ফেলতে পারত না যার মুখোমুখি সে হচ্ছিল। লীলা, আমার ব্যাপারটা খুব জটিল, কিন্তু আমি কসম খাচ্ছি যে আমি কিছু ভুল করিনি। শুধু কিছু লোক আমাকে ক্ষতি করতে চায়। লীলা মাথা নিচু করল এবং তার হাত শক্ত করল। সে জানত না যে তাকে কতটা বিশ্বাস করা উচিত, কিন্তু তার অন্তরাত্মা তাকে বলছিল যে অভিজিৎ খারাপ মানুষ নয়। ছোট্ট ঘরে পরিবেশ হঠাৎ ভারী হয়ে গেল। অর্জুন দৌড়ে এলো এবং তার মায়ের পা জড়িয়ে ধরল। নিষ্পাপভাবে জিজ্ঞেস করল, মা, কে এসেছিল? লীলা তার ছেলের মাথায় হাত বুলিয়ে শান্ত কণ্ঠে বলার চেষ্টা করল, লীলা ও হিমালয়পুরের গল্প, পর্ব ৫। কিছু না বেটা, তারা শুধু রাস্তা জিজ্ঞেস করছিল। কিন্তু তার হৃদয়ে সে ভালো করেই জানত যে মা ছেলের শান্ত জীবন আর আগের মতো থাকবে না। অভিজিতের আগমন শুধু রহস্য নিয়েই আসেনি, বরং এমন অজ্ঞাত বিপদও নিয়ে এসেছিল যার আকার অনেক বড় হতে পারত। লীলা অভিজিতের দিকে ঘুরে তাকাল এবং তার মুখ চিন্তায় টানটান দেখে ধীরে কিন্তু নিশ্চিতভাবে বলল, যাই হোক না কেন, তুমি এখানেই থাকো, আমি কোনো রাস্তা বের করব। অভিজিৎ একটু চমকে গেল। তার মনে হয়নি যে এই ছোটখাটো মহিলা এত দৃঢ়তার সাথে এই কথা বলতে পারেন। একজন ব্যক্তি যার না ছিল টাকা, না ছিল ক্ষমতা, আর না ছিল একটি দয়ালু হৃদয় ছাড়া কিছু। তবুও সে তাকে বাঁচানোর জন্য প্রস্তুত ছিল। সেই মুহূর্তে অভিজিতের মনে হল তার বাম বুক পকেটে কিছু হালকাভাবে সংকুচিত হয়ে গেল। একটি অস্পষ্ট অনুভূতি জাগল, এমন একটি অনুভূতি যা তাকে উপলব্ধি করালো যে সে লীলার কেবল একটি উপকারের ঋণী নয়, বরং সে তার আরও কিছু গভীর এবং নামহীন কিছুর ঋণী। এবং সে এটাও বুঝতে পারল যে এখন সে এই ছোট কাঠের বাড়ি থেকে একজন পথিকের মতো সহজে চলে যেতে পারবে না। দুজন অপরিচিত লোকের আসার পর ছোট ঘরটির পরিবেশ এমন এক অস্থিরতায় ভরে গিয়েছিল যা লীলা এবং অভিজিৎ দুজনেই স্পষ্টভাবে অনুভব করতে পারছিল। কেউ কিছু বলল না, কিন্তু লীলার প্রতিটি দৃষ্টি যখন অভিজিতের উপর পড়ত, তখন তাতে অমীমাংসিত প্রশ্ন থাকত, এবং অভিজিতের চোখে অপরাধ বোধ এবং সতর্কতার ভার থাকত। তবুও এই জিনিসগুলো শুধু একটি ধূসর মেঘের মতো ওপরে ঘুরপাক খাচ্ছিল, যখন লীলার যত্ন এবং তার মা ছেলের প্রতি মনোভাব একটুও পাল্টায়নি। পরের দিন সকালে লীলাকে আবার কাজে যেতে হলো। সে আর ছুটি নিতে পারছিল না, কারণ অর্জুনের দুধ, চাল এবং স্কুলের টাকা সব তারই অপেক্ষা করছিল। যাওয়ার আগে লীলা জল ফুটিয়ে খিচুড়ি তৈরি করে রাখল এবং অভিজিৎকে নির্দেশ দিল যে যদি তাকে উঠতে হয় তবে যেন অর্জুনকে ডেকে কাঠের লাঠিটি নিয়ে নেয়। অভিজিৎ লীলাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখল এবং তার হৃদয়ে একটি অদ্ভুত অনুভূতি জাগল, একটি অভাব যা সে কখনো ভাবেনি যে সে একটি সাধারণ ঘরে অনুভব করতে পারে, যেখানে কোনো বিলাসিতা ছিল না। হয়তো তাই, কারণ এখানকার শান্তি তাকে এমন এক জীবনের তালে টেনে নিয়ে গিয়েছিল যা তার পরিচিত জীবন থেকে সম্পূর্ণ আলাদা ছিল। যখন লীলা চলে গেল, অভিজিৎ বিছানায় শুয়ে রইল, কিন্তু তার চ্যান হল না। সে গতকালের দুজন লোকের কথা ভাবল, যেভাবে তারা লীলাকে দেখছিল, যেভাবে তারা তাকে প্রশ্ন করেছিল, এবং বিশেষ করে যেভাবে তারা ঘরটি পরিদর্শন করেছিল, তাতে তার মনে হল যে তারা শুধু খুঁজছিল না, তারা নজর রাখছিল, তারা সন্দেহ করছিল।
এতে সে লীলাকে জড়ানোর জন্য দোষী অনুভব করল। সে অর্জুনের দিকে তাকালো, যে সকালের তির্যক রোদে খেলছিল। ছেলেটি এত নিষ্পাপ এবং পরিষ্কার ছিল। সে একেবারেই জানত না যে তার মায়ের ওপর তার আগমনের কারণে আরও একটি উদ্বেগের বোঝা বহন করতে হচ্ছে। অভিজিৎ হাতের সাহায্য নিয়ে ওঠার চেষ্টা করল। অর্জুন এটা দেখে তাকে সাহায্য করার জন্য দৌড়ে এলো, একটি ছোট পাখির মতো, যা ছোট ছিল কিন্তু দৃঢ় সংকল্পে ভরা ছিল। আঙ্কেল, আপনি বাইরে যেতে চান? আমি আপনাকে ধরব। অভিজিৎ ধীরে হাসল, ঝুঁকে তার মাথায় হাত বুলালো এবং স্বীকার করল। দুজনে ধীরে ধীরে বারান্দায় এলো। দিনের শুরুর বাতাস তাজা ছিল এবং তাতে পাইন এবং বৃষ্টির পরের ভেজা মাটির গন্ধ ছিল। অভিজিৎ গভীর শ্বাস নিল। মনে হলো যেন বহু দিন ধরে ঘরে শুয়ে থাকার পর তার ফুসফুস খুলে গেল। লীলার বাড়ির সামনে একটি ছোট কাঁচা রাস্তা ছিল, যেটাই সে রোজ সাইকেলে করে কাজে যেত। সে সেই লম্বা ঢানটা দেখতে থাকল এবং সেই রাতটাকে স্মরণ করল যখন সে পড়ে গিয়েছিল। সেই মুহূর্তটাকে স্মরণ করল যখন লীলা তাকে মুষলধারে বৃষ্টিতে নিজের পিঠে তুলে নিয়েছিল, আর তার হৃদয়ে এক অকথ্য কৃতজ্ঞতার ভাব উথলে উঠল। কিছুক্ষণ পর অর্জুন একটি পুরনো কমিক বুক নিয়ে এলো এবং অভিজিতের পায়ের কাছে বসে ছবি অনুযায়ী গল্প শোনাতে লাগল, যেন সে পড়তে জানত না। অভিজিৎ এটা শুনে হাসল, আর বহু বছরের মধ্যে প্রথমবারের মতো সে সেই সরলতা তার প্রতিটি শ্বাসে অনুভব করল। এই সময় তার একেবারেই ধারণা ছিল না যে দূর থেকে কোনো চোখ সেই বাড়ির ওপর নজর রাখছিল। সন্ধ্যায় লীলা বাড়ি ফিরল। তার মুখ স্বাভাবিকের চেয়ে বেশি ক্লান্ত লাগছিল। যেই সে ভেতরে এলো, অভিজিৎ সাথে সাথে সেই পরিবর্তন অনুভব করল। লীলা, কি হয়েছে? লীলা তার ঝুনিটি টেবিলে রাখল এবং চেয়ারে ধম করে বসে পড়ল। আজ আমি কিছু লোককে বাজারে আমার সম্পর্কে কথা বলতে শুনলাম। তারা বলছিল যে কোনো অপরিচিত লোক আমার সম্পর্কে জিজ্ঞেস করছে। তারা বলছিল যে তারা এমন কারো সন্ধান করছে যে সেই রাতে আমার সাথে আনা লোকটির মতো দেখতে। অভিজিৎ তার হাত শক্ত করল। সে আর চুপ করে থাকতে পারছিল না। লীলার চোখে চিন্তা তাকে উপলব্ধি করালো যে সে তাকে নিজের কল্যাণে বিপদে ফেলতে পারে না। লীলা, আমাকে ক্ষমা করো, তাদের তোমাকে খুঁজতে দেওয়া আমার ভুল, অভিজিৎ বলল, তার কণ্ঠস্বর ধীর কিন্তু দৃঢ় ছিল। লীলা মাথা নাড়াল। তোমাকে সাহায্য করার জন্য আমার কোনো অনুশোচনা নেই, কিন্তু আমার এটা জানা দরকার যে আমি আর অর্জুন বিপদে আছি কিনা। কারণ আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু যদি আমার ছেলের... সে থেমে গেল। তার চোখ অনেক কিছু চেপে রাখার কারণে লাল হয়ে গেল। অভিজিৎ গভীর শ্বাস নিল এবং প্রথমবারের মতো তাকে সত্যের একটি অংশ জানাল। আমি কোনো খারাপ কাজ করার লোক নই, কিন্তু কিছু লোক আমাকে ক্ষতি করতে চায়। কাজের একটি বড় বিবাদের কারণে আমার পিছু নেওয়া হয় এবং আক্রমণ করা হয়। সেই রাতে আমার পিছু নেওয়া হয়েছিল এবং আমি ঢাল থেকে পড়ে যাই। আমি সেখানে পালিয়েছিলাম কারণ অন্ধকার ছিল এবং আমি সামনে পিছনে দেখিনি। লীলা এটা শুনল এবং তার হৃদয়ে এক অস্পষ্ট ভয় সৃষ্টি হল। তাহলে তারা কারা? তারা কি আপনাকে আবার ক্ষতি করবে? অভিজিৎ ধীরে মাথা নাড়াল। আমি নিশ্চিত নই যে তারা কি করবে, কিন্তু আমি নিশ্চিতভাবে মা ছেলেকে প্রভাবিত হতে দেব না। লীলা মাথা নিচু করল। তার হৃদয় ভেঙে যাচ্ছিল। এক অংশ চাইছিল যে সে সব কিছু পরিষ্কারভাবে বলে দিক, এবং অন্য অংশ ভয় পাচ্ছিল যে বেশি জানার ফলে সব কিছু আরও বিপজ্জনক হয়ে যাবে। কিন্তু তার হৃদয়ের গভীরে সে একটি বিষয় বিশ্বাস করল। অভিজিৎ সেই ধরনের লোক ছিল না যে অপরাধে জড়িত থাকে। তার চোখে সেই ব্যক্তির দৃষ্টি ছিল যিনি অনেক কিছু সহ্য করেছে, অনেক চাপ সহ্য করেছে, কিন্তু তাতে কোনো খারাপ মানুষের ছায়া ছিল না। অভিজিৎ বুঝতে পারল যে লীলার মনে কি চিন্তা চলছে। সে আরও বলল, প্রতিটি শব্দ দায়িত্বে ভারী ছিল। লীলা, যখন আমি নিজে থেকে দাঁড়াতে পারব তখন আমি চলে যাব। আমি চাই না যে তুমি আর অর্জুন আমার সমস্যায় জড়াও। লীলা ওপরের দিকে তাকালো এবং সেই দৃষ্টি অভিজিৎকে থামিয়ে দিল। তাতে এক গভীর দুঃখ ছিল, চিন্তা ছিল এবং এক অদ্ভুত সহানুভূতিও ছিল। যদি তুমি যেতে চাও তবে আমি তোমাকে আটকাবো না, সে বলল। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই সে তার আবেগ ধরে রাখতে পারল না। কিন্তু যদি তুমি এখনও ঠিক না হয়ে চলে যাও তবে তুমি নিজের ক্ষতি করবে, আর আমি এটা দেখতে চাই না। অভিজিৎ আশ্চর্য হয়ে গেল। এই কথা শুনতে সরল ছিল, কিন্তু এতে তার এমন মনে হলো যেন তার হৃদয়ে কিছু একটি ধাক্কা দিয়ে নামিয়ে দেওয়া হয়েছে। না দয়া, না দায়িত্ব। এটা ছিল এমন একজন ব্যক্তির জন্য সত্যিকারের চিন্তা যাকে লীলা মাত্র কিছুদিন ধরে চেনে, এবং এই জিনিসটি অভিজিতের জন্য যাওয়া আরও কঠিন করে তুলল।
সন্ধ্যায় যখন লীলা একটি সাধারণ খাবার তৈরি করছিল, অভিজিৎ তাকে রান্নাঘরের পেছন থেকে দেখছিল। আগুনের শিখাদার চুলে এবং এক এমন মহিলার প্রতিটি পরিচিত নড়াচড়ার ওপর পড়ছিল, যিনি কঠিন পরিস্থিতিতে থাকতেন কিন্তু তবুও একটি বিরল কোমলতা বজায় রাখতেন। তার মনে হলো যে সে তার ঋণী, কেবল প্রাণ বাঁচানোর জন্য নয়, বরং তাকে একজন সাধারণ মানুষের মতো বাঁচার অনুভূতি দেওয়ার জন্যেও। খাওয়ার সময় অর্জুন নানা ধরনের গল্প শোনাল। আজ শিক্ষিকা তার প্রশংসা করেছেন থেকে শুরু করে সে কাল আঙ্কেল অভিজিৎকে বাড়ির পেছনের ছোট নদীতে নিয়ে যেতে চায়। লীলা হাসল এবং বলল, আঙ্কেল অভিজিতের এখনও ব্যথা আছে, তুমি তাকে কষ্ট দিও না। কিন্তু অভিজিৎ শুধু অর্জুনকে দেখল। তার চোখ উষ্ণ হয়ে গেল। যেদিন আমি ঠিক হয়ে যাব, আমি তোমার সাথে যাব। সেই যোগাযোগ ছোট ঘরটিকে এমন একটি জিনিস বানিয়ে দিল যার প্রয়োজন তার এত বছর ধরে ছিল বলে অভিজিৎ জানত না। রাতে যখন লীলা অর্জুনকে ঘুম পাড়াচ্ছিল, অভিজিৎ আগুনের পাশে বসে ভাবছিল। সে জানত যে সে এখানে সব সময় থাকতে পারে না। তাকে এখনও তার পিছু নেওয়া লোকদের মুখোমুখি হতে হবে, তার কাজে ফিরে যেতে হবে এবং তার জীবনের অন্ধকার অংশগুলিকে সমাধান করতে হবে। কিন্তু জীবনে প্রথমবারের মতো তার এই ছোট শান্ত দিনগুলিকে লম্বা টেনে নেওয়ার ইচ্ছা হল। লীলা বাইরে এলো এবং তাকে চিন্তায় ডুবে থাকতে দেখে জিজ্ঞেস করল, আপনার কি এখনও ব্যথা হচ্ছে? অভিজিৎ মাথা নাড়াল। তার নজর রান্নাঘরের আগুনের দিকে ছিল। না, আমি শুধু ভাবছিলাম, কিছু জিনিস ছেড়ে যাওয়া সহজ হয় না। লীলা একটু অবাক হল, কিন্তু সে আর জিজ্ঞেস করল না। সে শুধু আগুনে আরও একটি কাঠ দিল এবং তারপর ঘোড়ার আগে অভিজিৎকে এক মুহূর্তের জন্য দেখল। সেই মুহূর্তে অভিজিৎ বুঝতে পারল যে লীলা এবং অর্জুনই সেই জিনিস যা তাকে এই জায়গা ছেড়ে যেতে বাধা দিচ্ছে, এবং সে এটাও জানত যে এই শান্ত দিনগুলো খুব তাড়াতাড়ি কেটে যেতে চলেছে, কারণ যারা তাকে খুঁজছে তারা নিশ্চিতভাবে ফিরে আসবে। পরের বার তারা হয়তো শুধু দরজা ধাক্কা দেবে না। বিপদ বেড়েছে এবং একটি সিদ্ধান্ত। অভিজিৎ লীলার বাড়িতে আরও দুদিন রইল, যাতে তার ক্ষত নজরদারিতে রাখা যায়। এই সময় হিমালয়পুরের আশেপাশে কিছু অপরিচিত লোককে নিয়মিত দেখা যেতে লাগল। তারা প্রথমবারের মতো সরাসরি জিজ্ঞেস করতে আসেনি, কিন্তু প্রতিবেশীদের মধ্যে গুজব শুরু হয়ে গেল যে একটি অদ্ভুত গাড়ি ঢাল বেয়ে ওপরে নিচে চলছে এবং কোনো লোক জঙ্গলের কিনারায় সিগারেট খেতে খেতে রাস্তাগুলোর উপর নজর রাখছে। এই গুজব দ্রুত ছড়িয়ে পড়ল। লোকেরা ভাবতে লাগল যে এর পেছনে কি লীলার কোনো হাত আছে, কারণ সবাই জানত যে সেই রাতে ঢাল থেকে শুধু সেই দেরি করে বাড়ি ফিরেছিল। এই ধরনের কথা লীলাকে সরাসরি শোনার প্রয়োজন ছিল না। সে অনুমান করতে পারত। এই এলাকা ছোট ছিল এবং কোনো কথাই আধা দিনের বেশি মানুষের মুখ থেকে বেঁচে থাকতে পারত না। তবুও সে একটিও শব্দ অভিযোগ করল না। সে বাজারে কম যেতে লাগল, অর্জুনকে তার কাছে বেশি রাখল এবং তার ছেলেকে কঠোরভাবে নির্দেশ দিল যে সে যেন মা ছাড়া বাইরে না যায়। আর অভিজিৎ, সে চুপচাপ ঘরের ভেতর থেকে সবকিছু দেখছিল। প্রতিবার যখন কোনো গাড়ি যেত, সে শক্ত হয়ে যেত। সে জানত যে সে এখানে যত বেশি থাকবে, মা ছেলের জন্য বিপদ তত বাড়বে। সেই দুপুরে যখন লীলা অভিজিতের জন্য সামান্য চিকেন স্যুপ তৈরি করেছিল, তখন পাশের জানালা হঠাৎ হালকাভাবে কেঁপে উঠল, যেন কেউ তাতে স্পর্শ করেছে। লীলা চমকে গেল। অভিজিৎ সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল, যদিও তার পা এখনও শক্ত ছিল না। কিন্তু যখন সে কাঠের দরজা খোলার জন্য এগিয়ে গেল, তখন সে হাওয়ায় শোঁ শোঁ করতে থাকা পাইন ছাড়া আর কাউকে পেল না। লীলা দরজা বন্ধ করল। তার মন অশান্ত ছিল। অভিজিৎ তাকে দেখল। তার চোখে গভীর চিন্তা ছিল। লীলা, তোমার আমাকে এখানে আর বেশি দিন রাখা উচিত নয়। লীলা ঘুরল এবং তাকে স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে দেখল। কিন্তু যদি তুমি এখন চলে যাও, তবে কোথায় যাবে? তোমাকে এখনও দুর্বল লাগছে, তোমার পা এখনও শক্ত নয়। অভিজিৎ ধীরে শ্বাস নিল এবং তারপর সত্যি বলল, আমি আমার কোনো লোককে আমাকে নিয়ে যাওয়ার জন্য ডাকতে পারি, কিন্তু তখনই যখন আমি নিশ্চিত হব যে তারা আমার বিশ্বাসের লোক নাকি কোনো বিশ্বাসঘাতক। লীলা তাকে দেখল এবং তারপর কাছে এসে ধীরে বলল, নিশ্চিতভাবে তুমি যা বলবে আমি শুনব, কিন্তু যতক্ষণ না তুমি দুর্বল আছো, আমি তোমাকে যেতে দেব না। সেই কথা অভিজিৎকে একটু আবেগপ্রবণ করে তুলল। তার দৃঢ়তা, বিপদের পরেও তাকে বাঁচানোর তার সংকল্প তার হৃদয়কে নাড়িয়ে দিল। একজন গরিব মহিলা, যিনি একটি ছোট কাঠের বাড়িতে থাকতেন, সে তার সাথে এত আন্তরিকতার সাথে ব্যবহার করছিল যা সে এত বছরে তার চারপাশে কারো কাছ থেকে পায়নি।
সেই রাতে লীলা তেলের প্রদীপের আলোয় অর্জুনের একটি শার্ট সেলাই করছিল এবং অভিজিৎ তার থেকে বেশি দূরে বসেছিল না এবং প্রতিটি সেলাই দেখছিল। পরিবেশ এত শান্ত ছিল যে অভিজিৎ সেই মুহূর্তটিকে ধরে রাখতে চাইছিল, নিজের জন্য রাখতে চাইছিল। তার হৃদয়, যা চাপ এবং হিসাবে বাঁচার অভ্যস্ত ছিল, মা ছেলেকে একসাথে দেখে হঠাৎ নরম হয়ে গেল। তাদের সাথে থেকে সে সেই জিনিসটি অনুভব করল যা সে ব্যস্ত এবং একাকিত্বের বছরগুলোতে হারিয়েছিল, পরিবারের উষ্ণতা। হঠাৎ উঠানে কারো পদশব্দ উভয়কেই চমকে দিল। অভিজিৎ শোনার জন্য তার মাথা ঝুঁকাল। লীলা অর্জুনের হাত ধরল এবং তার ঠোঁটে আঙুল রেখে ইশারা করল। পদশব্দ চলে গেল এবং তারপর হারিয়ে গেল। কিন্তু এই ঘটনাটি অভিজিৎ এবং লীলা দুজনকেই আরও বেশি করে উপলব্ধি করালো যে তাদের কাছে এখন আর বেশি শান্ত সময় নেই। পরের দিন সকালে অভিজিৎ সেই একমাত্র ব্যক্তির সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত নিল যার ওপর তার ভরসা ছিল, একজন ঘনিষ্ঠ সহকারী যিনি বহু বছর ধরে তার সাথে ছিলেন। সেই ব্যক্তি যে তার পরিকল্পনা এবং সম্পর্ক ভালো করে বুঝত। অভিজিতের ফোন ঢাল থেকে পড়ে যাওয়ার সময় ভেঙে গিয়েছিল, তাই তাকে লীলার পুরনো ফোন ধার নিতে হলো। যখন অভিজিৎ ফোন করল, অন্য দিক থেকে খুব তাড়াতাড়ি ফোন তোলা হলো। যেন সেই লোকটি ঘণ্টা ধরে তার ফোনের জন্য অপেক্ষা করছিল। কিছু তাড়াতাড়ি কথাবার্তার পর অভিজিৎ সেই লোকটিকে রূপালী রঙের গাড়িতে হিমালয়পুর আসতে, কারো সাথে না আসতে এবং লীলার বাড়ি থেকে কিছু দূরে নিচের নদীর কাছে গাড়ি পার্ক করার নির্দেশ দিল। ফোন শেষ করার পর অভিজিৎ বসে পড়ল। তার মুখ টেনশনে ছিল। লীলা এটা দেখে তার চিন্তা লুকাতে পারল না। অভিজিৎ, আপনি কার সাথে কথা বলছিলেন? একজন ব্যক্তি যার ওপর আমার ভরসা আছে, সে আমাকে নিতে আসবে। কিন্তু লীলা? অভিজিৎ সরাসরি তার চোখের দিকে তাকালো। আমার চলে যাওয়ার পর যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে, তবে শুধু বলবে যে তুমি কিছুই জানো না। আমি চাই না মা ছেলে কোনো সমস্যায় পড়ুক। লীলা ঠোঁট কামড়ালো, তার হৃদয় ভারী হয়ে গেল। অর্জুন তার মায়ের পা জড়িয়ে ধরে অভিজিৎকে তার পরিষ্কার চোখ দিয়ে দেখছিল। আঙ্কেল, আপনি চলে যাচ্ছেন? অভিজিৎ ঝুঁকে তার মাথায় হাত বুলাতে বুলাতে হাসল, কিন্তু হাসিটা নরম এবং অদ্ভুতভাবে দুঃখের ছিল। হ্যাঁ, আঙ্কেলকে একটু সময়ের জন্য যেতে হবে, কিন্তু হয়তো আঙ্কেল ফিরে আসবে। অর্জুন মাথা নাড়াল, যেন সে সত্যিই এই কথা বিশ্বাস করে। আর লীলা, সে চুপচাপ দাঁড়িয়ে রইল। তার চোখ মেঘে ঢাকা আকাশের দিকে ছিল এবং তার হৃদয় জানত না যে সেটা ভরে ভারী নাকি অন্য কোনো কারণে। বিদায় এবং একটি বিপজ্জনক মুহূর্ত। দুপুরে যখন লীলা কিছু জিনিস কেনার জন্য বাজারে গেল, অভিজিৎ ঘরে একা বসেছিল। সে মা ছেলের চিহ্ন দিয়ে ভরা ঘরের চারপাশে দেখল। ভাঙা রঙের কাঠের টেবিল, পুরনো সেলাই করা কম্বল এবং দরজার কাছে পরিপাটি করে রাখা অর্জুনের ছোট চপ্পল। একটি অকথ্য অনুভূতি তার বুকে ছড়িয়ে গেল, এমন একটি অনুভূতি তার যে সে কখনো ভাবেনি যে সে এমন একটি সাধারণ জায়গার জন্য অনুভব করবে। অভিজিৎ উঠল, দরজা ঢাকার পর্দার কাছে গেল এবং হঠাৎ তা খুলে দিল। সন্ধ্যার আলো ভেতরে এলো এবং ঘরকে একটি গরম হলুদ রঙে রাঙিয়ে দিল। এবং ঠিক সেই সময় অভিজিৎ ঢালের শেষে একটি পাইন গাছের পিছনে লুকিয়ে থাকা একটি ব্যক্তির ছায়া দেখল। সে তার চোখ সংকুচিত করল এবং সেই লোকটির শরীর চিনতে পারল, যে সেই দুজনের মধ্যে একজনের মতো ছিল যারা কিছুদিন আগে লীলাকে জিজ্ঞাসা করতে এসেছিল। তার হৃদয় বসে গেল। সে জানত যে তারা হার মানেনি। তারা লীলার বাড়িতে বহু দিন ধরে নজর রাখছিল। এখন তাকে খোঁজার জন্য নয়, বরং হয়তো তাকে এই জায়গা থেকে বেরোনোর আগে ধরার সুযোগ খুঁজছিল। অভিজিৎকে নিতে কেবল একজন লোক আসছিল, কিন্তু তারা নিশ্চিতভাবে একের বেশি ছিল। সে তার মনে একটি পরিকল্পনা তৈরি করল। তাকে তাদের নড়াচড়া করার আগে বেরিয়ে যেতে হবে। তাকে যেতে হবে যাতে লীলা এবং অর্জুনকে সাথে টেনে না নিয়ে যাওয়া হয়। যখন লীলা বাড়ি ফিরল, সে অভিজিৎকে গুরুত্বপূর্ণ মুখ নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখল। লীলা, আমি আজ রাতে চলে যাব। এই কথাটি একটি কাঠের মতো ছিল। লীলা কয়েক সেকেন্ডের জন্য থেমে গেল এবং তারপর ধীরে ধীরে মাথা নাড়াল। আমি জানি আপনাকে যেতে হবে, আমি আপনাকে আটকাতে পারি না। কিন্তু তার কণ্ঠস্বর শেষে গভীর হয়ে গেল। অভিজিৎ কাছে এলো, তার কণ্ঠস্বর খুব ধীর ছিল। লীলা, তুমি আমাকে বাঁচিয়েছ, আমার যত্ন নিয়েছ এবং আমাকে সেই শান্তি দিয়েছ যা আমি কখনো পাইনি। আমি তোমার কাছে তুমি যা ভাবো তার চেয়ে অনেক বেশি কৃতজ্ঞ। লীলা মাথা নিচু করল এবং তাকে দেখার সাহস করল না, কারণ সে ভয় পাচ্ছিল যে শুধু একটি দৃষ্টি তাকে কাঁদতে বাধ্য করবে। সে চায়নি যে অভিজিৎ তার সাথে কোনো বোঝা নিয়ে যাক। সে ধীরে জবাব দিল, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান এবং স্থির হন, আর উপকারের কথা আমার মনে রাখার দরকার নেই। শুধু আপনি বেঁচে থাকুন, এটাই যথেষ্ট।
অভিজিৎ তাকে অনেকক্ষণ ধরে দেখল। তার চোখে এমন কিছু ছিল যা আফসোস করার মতো, নিজেকে দোষারোপ করার মতো, যেন সে আরও অনেক কিছু বলতে চায় কিন্তু পারছে না। বারান্দার বাইরে পাহাড়ি বাতাস আরও তেজস্বী হয়ে গেল এবং পাইন গাছগুলোকে নাড়িয়ে একটি শোষ আওয়াজ তৈরি করছিল, যেন কিছু কাছে আসার ইঙ্গিত দিচ্ছে। অভিজিৎ জানত যে আজ রাতে যখন তার সহকারী আসবে তখন সে এই ঘর থেকে চলে যাবে। কিন্তু সে আরও একটি বিষয়ে বেশি নিশ্চিতভাবে জানত, যাওয়ার অর্থ এই নয় যে সে লীলা এবং তার ছেলেকে ভুলে যেতে পারে। কারণ কিছু লোক, যদিও মাত্র কয়েকদিনের জন্য মিলেছে, অন্যদের জীবনে যে কোনো কিছুর চেয়ে গভীর ছাপ ফেলে যায়। এবং সেই মুহূর্তে অভিজিৎ বুঝতে পারল যে সে যে ঋণ নিয়ে যাচ্ছে তা কেবল তার প্রাণের নয়, বরং কিছু আরও গভীরের, যা তাকে এই বিশ্বাস করালো যে তার এবং লীলার রাস্তা এখানে শেষ হয়নি। সেই রাতে অভিজিৎ যাওয়ার জন্য তৈরি হচ্ছিল। হিমালয়পুরের আকাশ ঘন কালো ছিল। কেবল লীলার ছোট ঘর থেকে আসা তেলের প্রদীপের আলো পাহাড়ি জঙ্গলের মাঝে একটি একা উজ্জ্বল বিন্দুর মতো ছিল। লীলার হৃদয়ে এক অকথ্য আলোড়ন ছিল। একদিকে স্বস্তি ছিল যে অভিজিৎ এখন নিরাপদ হতে চলেছে, এবং অন্যদিকে আফসোস ছিল যে তার উষ্ণ উপস্থিতি এই ঘরের একটি পরিচিত অংশ হয়ে গিয়েছিল মাত্র কয়েকটি ছোট দিনে। অভিজিৎ বিছানার কাছে দাঁড়িয়েছিল। সে সেই কাঠের লাঠিটি শক্ত করে ধরেছিল যা লীলা তার জন্য তৈরি করেছিল। সে ঘরের চারপাশে দেখল, মনে হলো যেন প্রতিটি কোণ, প্রতিটি জিনিস স্মৃতিতে ভরে গেছে। অর্জুন ছোট গদিতে শান্তিতে ঘুমাচ্ছিল। তার শ্বাস-প্রশ্বাস একটি ছোট বিড়াল ছানার মতো নিয়মিত ছিল। অভিজিৎ ঝুঁকে ছেলেটির চুল ধীরে সহল করল। তার চোখ এত স্বাভাবিকভাবে নরম হয়ে গেল যে সে নিজেও অবাক হয়ে গেল। তারপর সে লীলার দিকে ঘুরল। দুজনেই কয়েক কদম দূরত্বে একে অপরের সামনে দাঁড়িয়েছিল, কিন্তু তাদের মাঝে হাজার হাজার না বলা কথা ছিল। লীলা, চলে যাওয়ার আগে আমি একটা কথা বলতে চাই। লীলা উপরের দিকে দেখল। তার চোখ গরম হলুদ তেলের প্রদীপের আলো প্রতিফলিত করছিল। বলো। অভিজিৎ গভীর শ্বাস নিল। তার কণ্ঠস্বর ধীর ছিল। ধন্যবাদ। শুধু তাই নয় যে তুমি আমাকে বাঁচিয়েছ, বরং তাই যে তুমি আমার সাথে একজন মানুষের মতো ব্যবহার করেছ, নাকি একজন সমস্যা বা বোঝার মতো। লীলা মাথা নিচু করল এবং একটি খুব হালকা হাসি দিল, এত হালকা যে তা অন্ধকারে মিশে গেল। আপনিও একজন মানুষ। যদি আপনার চোট লাগে তবে প্রত্যেকেরই সাহায্য করা উচিত। আমি শুধু তাই করেছি যা প্রত্যেকেরই করা উচিত ছিল। কিন্তু অভিজিৎ তাকে একটা আলাদা নজরে দেখল। সে বুঝল যে এই শব্দগুলো সবাই করতে পারে না, বিশেষ করে লীলার মতো একজন গরিব মহিলা যিনি এত কুসংস্কারের মাঝে থাকতেন। সে তাকে বলতে চাইছিল যে গত কয়েকদিন তার জন্য বহু বছরের মধ্যে সবচেয়ে বেশি বাঁচার দিন ছিল। সে বলতে চাইছিল যে এখানকার শান্তি তাকে অদ্ভুতভাবে যেতে বাধা দিচ্ছিল। কিন্তু অভিজিৎ জানত যে যদি সে এই কথাগুলো বলতো তবে লীলার জন্য তাকে ছেড়ে দেওয়া আরও কঠিন হয়ে যেত, এবং তার এই ভয়ও ছিল যে সে নিজে যাওয়ার জন্য যথেষ্ট দৃঢ় সংকল্প রাখতে পারবে না। তারপর হঠাৎ বারান্দার বাইরে একটি জোরালো আওয়াজ দুজনকে চমকে দিল। লীলা দ্রুত বাইরে গেল। অভিজিৎ তার পিছনে পিছনে চলল, যদিও তার পা এখনও পুরোপুরি শক্তিশালী ছিল না। উঠানে কেউ ছিল না, শুধু কাঠের দরজা হাওয়ায় দেয়ালের সাথে ধাক্কা খাচ্ছিল। কিন্তু অভিজিতের অন্তরাত্মা তাকে এই কথা বিশ্বাস করতে দিচ্ছিল না। সে স্পষ্টভাবে অনুভব করল যে দূর থেকে কোনো চোখ তাকে দেখছে। লীলা, দরজা বন্ধ করে দাও। আমার ভয় হচ্ছে যে তারা এখানেই কোথাও আশেপাশে আছে। লীলা সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে খিলি লাগিয়ে দিল। ঘরে কেবল আগুনের মিটমিটে আলো ছিল। বাতাস দরজার ফাটল দিয়ে শোঁ শোঁ করে এমন একটি আওয়াজ তৈরি করছিল যা লীলার হৃদয়কে আরও জোরে ধরফর করতে লাগল। সে অভিজিৎকে দেখল। তার মুখে উদ্বেগ দেখে জিজ্ঞাসা করল, অভিজিৎ, যদি এটা এত বিপজ্জনক হয় তবে তারা কি এখানে কিছু করার সাহস করবে? অভিজিৎ মাথা নাড়াল। আমি নিশ্চিত নই, তবে যদি তারা দৃঢ় হয় তবে তারা হার মানবে না। তারা জানে যে আমি আহত। তারা আমাকে পুরোপুরি সুস্থ হওয়ার আগে ধরতে চাইবে। সেই কথা লীলার মেরুদণ্ডে ঠান্ডা দৌড়ে দিল, কিন্তু সে ঘাবড়ে গেল না, শুধু শান্ত থাকার জন্য মাথা নাড়াল। তাহলে কি আপনাকে তাড়াতাড়ি যেতে হবে? অভিজিৎ জবাব দিল, আমি আধরাতে যাওয়ার পরিকল্পনা করেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে আমার মনে হয় যে যেই আমার লোক আসবে আমাকে যেতে হবে। তারা কখন আসবে? লীলা জিজ্ঞেস করল। 2 ঘণ্টার মধ্যে। 2 ঘণ্টা ছোট এবং অন্তহীন, দুরকমই লাগছিল। লীলা রান্নাঘরের সামনে দাঁড়িয়ে একটি কাপে আরও আদার চা ঢালছিল। সে তা এনে অভিজিতের সামনে রাখল। এটা একটু পান করুন, যাতে গরম থাকেন।
অভিজিৎ কাপটি দেখল এবং তারপর লীলাকে দেখল। সে না কাঁপছিল, না অভিযোগ করছিল, আর না তাকে তার বাড়িতে সমস্যা আনার জন্য দোষারোপ করছিল। এর বিপরীতে সে শেষ মিনিট পর্যন্ত তার যত্ন করছিল, যেন সে তার কেউ একজন। এতে অভিজিতের হৃদয় সংকুচিত হয়ে গেল। সে কাপটি তুলল, কিন্তু সঙ্গে সঙ্গে পান করল না এবং জিজ্ঞেস করল, লীলা, আমার চলে যাওয়ার পর তুমি মা ছেলে ঠিক থাকবে? লীলা ধীরে জবাব দিল, এখানকার অভ্যাস আছে, কোনো অপরিচিত গ্রামে এলে মুখিয়া তার থেকে জিজ্ঞাসাবাদ করে, তারা কিছু করার সাহস করবে না। অভিজিৎ এক মুহূর্তের জন্য চুপ রইল এবং তারপর তার চোখের দিকে গভীরভাবে দেখল। যখন অন্ধকার হবে তখন কখনো দরজা খুলো না, এবং যদি কেউ আমার সম্পর্কে জিজ্ঞেস করে তবে শুধু বলবে যে তুমি জানো না। আমি জানি। লীলা মাথা নাড়াল। তুমি আমার চিন্তা করো না, আগে নিজের চিন্তা করো। ঠিক সেই সময় লীলার ফোন টেবিলের ওপর ধীরে বেজে উঠল। অভিজিৎ সেটা তুলল। সহকারীর একটি বার্তা, আমি জায়গায় পৌঁছে গেছি, পিছু নেওয়ার কোনো সংকেত নেই, বেরোতে পারো। অভিজিৎ ফোনটি শক্ত করে ধরল এবং তারপর লীলাকে দেখল। আমাকে যেতে হবে। লীলা গভীর শ্বাস নিল। সে জানত না যে তার খুশি হওয়া উচিত না দুঃখী হওয়া উচিত। তার হৃদয়ে একটি অদ্ভুত মোচড় লাগল। আমি তোমাকে ঢালের মোড় পর্যন্ত ছেড়ে আসি। দুজনে কোট পরল এবং উঠানে বেরিয়ে গেল। পাহাড়ি রাত তীব্র ঠান্ডা ছিল। শিশিরের ফোঁটা লীলার চুলে জমে গিয়েছিল এবং তারা রূপালী চাঁদের আলোয় একটি পাতলা উজ্জ্বল স্তর তৈরি করছিল। অভিজিৎ ধীরে ধীরে হাঁটছিল, এক তো ক্ষতের কারণে, আর দ্বিতীয়ত কারণ সে প্রতিটি সেকেন্ডকে লম্বা টানতে চাইছিল। ঢালের মোড়ে একটি 7 আসন বিশিষ্ট রূপালী গাড়ি একটি গাছের ছায়ায় দাঁড়িয়েছিল। ভেতরের আলো হালকা জ্বলছিল। একজন লোক দ্রুত বাইরে এলো, কিন্তু অভিজিৎকে দেখে তার চোখে স্বস্তি ভরে গেল। স্যার, হে ভগবান, আমার মনে হয়েছিল যে আপনি 3 দিন ধরে নিখোঁজ। স্যার, আপনি ঠিক আছেন? আপনার কোথায় চোট লেগেছে? আপনি এখানে কিভাবে? অভিজিৎ তাকে থামার ইশারা করল। পরে কথা বলবো, আমাকে একটু সাহায্য করো। এবং তারপর সে লীলার দিকে ঘুরল। চাঁদের আলোয় তার মুখ একই সাথে কোমল এবং শক্তিশালী লাগছিল। শরতের বাতাস বইল, যার কারণে তার শাড়ির আঁচল ধীরে হিল। অভিজিৎ ধীরে ধীরে হাঁটছিল, এক তো ক্ষতের কারণে, আর দ্বিতীয়ত কারণ সে প্রতিটি সেকেন্ডকে লম্বা টানতে চাইছিল। ঢালের মোড়ে একটি 7 আসন বিশিষ্ট রূপালী গাড়ি একটি গাছের ছায়ায় দাঁড়িয়েছিল। ভেতরের আলো হালকা জ্বলছিল। একজন লোক দ্রুত বাইরে এলো, কিন্তু অভিজিৎকে দেখে তার চোখে স্বস্তি ভরে গেল। স্যার, হে ভগবান, আমার মনে হয়েছিল যে আপনি 3 দিন ধরে নিখোঁজ। স্যার, আপনি ঠিক আছেন? আপনার কোথায় চোট লেগেছে? আপনি এখানে কিভাবে? অভিজিৎ তাকে থামার ইশারা করল। পরে কথা বলবো, আমাকে একটু সাহায্য করো। এবং তারপর সে লীলার দিকে ঘুরল। চাঁদের আলোয় তার মুখ একই সাথে কোমল এবং শক্তিশালী লাগছিল। শরতের বাতাস বইল, যার কারণে তার শাড়ির আঁচল ধীরে হিল। লীলা, সব কিছুর জন্য ধন্যবাদ। লীলা একটি সামান্য কাঁপানো হাসি দিয়ে হাসল। আপনি নিরাপদে যান। যখন আপনি ঠিক হয়ে যাবেন তখন নিজের খেয়াল রাখবেন। অভিজিৎ তাকে অনেকক্ষণ ধরে দেখল, যেন সে সেই ছবিটি তার স্মৃতিতে বন্দি করতে চায়। আমি ফিরে আসব। লীলা কোনো জবাব দিল না, কিন্তু যখন সে ঢাল থেকে নিচে যাওয়ার জন্য ঘুরল, তখন এমন একটি কথা যা তাকে নিজেও অবাক করে দিল তার ঠোঁট থেকে বেরিয়ে গেল। আপনি আপনার প্রতিজ্ঞা মনে রাখবেন। অভিজিৎ থেমে গেল। তার হৃদয় এক ধাক্কা বেশি হয়ে গেল। সে ঘুরে তাকে দেখল। তার চোখে একটি গভীর অনুভূতি জ্বলজ্বল করছিল। আমি প্রতিজ্ঞা করছি। তারপর সে দরজা খুলল এবং গাড়িতে বসে গেল। দরজা বন্ধ হয়ে গেল, ইঞ্জিন স্টার্ট হলো এবং গাড়ি জনশূন্য কাঁচা রাস্তায় গড়িয়ে চলল। লীলা সেখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রইল, যতক্ষণ না গাড়িটি কেবল একটি ছোট্ট রূপালী বিন্দু রয়ে গেল এবং তারপর জঙ্গলের ছায়ায় হারিয়ে গেল। এবং সেই মুহূর্তে যখন বাতাস বইল, তখন লীলার হঠাৎ উপলব্ধি হল যে মুহূর্ত থেকে অভিজিৎ তার জীবনে এসেছিল, যদিও সেটা বৃষ্টির রাতে একটি আহত মানুষ হিসেবেই হোক না কেন, সে জানত যে তার হৃদয় আর আগের মতো নেই। অভিজিৎ চলে যাওয়ার পর লীলার ছোট কাঠের বাড়ি একটি পরিচিত উষ্ণতা হারিয়েছিল। যে জায়গাটি সবসময় অর্জুনের কথা, লীলার হালকা পদক্ষেপ এবং অভিজিতের হালকা কাশি বা বিছানায় নড়ার আওয়াজে গমগম করত, এখন সেখানে কেবল পাইন জঙ্গল থেকে আসা বাতাসের শোঁ শোঁ আওয়াজ বাকি ছিল। সেই রাতে লীলা অর্জুনকে ঘুম পাড়ানোর পর অনেকক্ষণ ধরে জানালায় বসে রইল। চাঁদের আলো তার চুলে পড়ে তাকে একটি কোমল রূপালী রং দিচ্ছিল। সে সেই পরিচিত ঢালটা দেখছিল যেখানে অভিজিৎকে নিয়ে যাওয়া গাড়িটি হারিয়ে গিয়েছিল, এবং তার হৃদয় এমন লাগছিল যেন তার একটি অংশ বের করে নেওয়া হয়েছে। এমন নয় যে সে সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়ে গিয়েছিল, কিন্তু অভিজিতের মাত্র কয়েকদিনের উপস্থিতি তার একঘেয়ে জীবনে হঠাৎ রং ভরে দিয়েছিল।
কারোর যত্ন করা এবং সেই ব্যক্তির দ্বারা মনোযোগ পাওয়া এমন একটি অনুভূতি ছিল যা লীলা অনেক দীর্ঘ সময় ধরে অনুভব করেনি। অনেক সময় হয়ে গিয়েছিল যখন সে তার ঘরে কোনো প্রাপ্তবয়স্কের হাসি, উষ্ণ শ্বাসপ্রশ্বাস এবং দুজন প্রাপ্তবয়স্কের মধ্যে সত্যিকারের চিন্তা ভরা হালকা কথোপকথন শুনেছিল। এখন সবকিছু এক সন্ধ্যায় হারিয়ে গিয়েছিল। পরের দিন সকালে লীলা খুব তাড়াতাড়ি উঠল। তার অভ্যাস তাকে আলস্য করার অনুমতি দিল না, যদিও তার মন ভারী ছিল। সে আগুন জ্বালালো এবং অর্জুনের জন্য খিচুড়ি বানালো এবং ঘরের জিনিসপত্র গোছালো। যদিও টেবিল চেয়ার একই ছিল, রান্নাঘরের কোণটিও একই ছিল, কিন্তু তার মনে হলো যেন সব কিছুতে কারো পদক্ষেপের ছাপ নেই এবং এতে সে দুঃখিত না হয়ে পারল না। কিন্তু লীলা নিজেকে মনে করিয়ে দিল যে অভিজিৎ মা ছেলের নিরাপত্তার জন্য গিয়েছে। সে পালাচ্ছিল না, বরং তাদের বাঁচানোর একটি উপায় খুঁজছিল। এই ভেবে সে কিছুটা স্বস্তি অনুভব করল। দুপুরে লীলা সব সময়ের মতো কাজে গেল এবং বাজারে লোকেরা ফিসফিস করা শুরু করল। শুনেছি সেদিন ঢাল থেকে কেউ আহত হয়েছিল এবং লীলা তাকে বাঁচিয়েছে। হ্যাঁ, আর এই দিনগুলোতে অনেক অপরিচিত লোক জিজ্ঞেস করতে আসছে, জানি না কি ব্যাপার, তারা অপরিচিত লোক আমাদের গ্রামের না। লীলা সব শুনল, কিন্তু শুধু একটি হাসি দিয়ে নিজের কাজ করতে লাগল। সে কিছু বলতে চাইছিল না এবং চায়নি যে কথা ছড়িয়ে পড়ুক, কারণ সে জানত যে অভিজিতের উপস্থিতি এই লোকদের কৌতূহলী করে দিয়েছিল। যদি এখন তারা জানতে পারে যে সে রহস্যময় পরিস্থিতিতে চলে গেছে, তবে তারা হয়তো আরও অনেক কথা তৈরি করবে। যত কম লোক জানবে ততই ভালো। দেরি সন্ধ্যায় লীলা সাইকেলে করে বাড়ি ফিরল। ঢাল থেকে তেজ বাতাস বইছিল, যার কারণে তাকে ভারসাম্য বজায় রাখতে ঝুঁকতে হলো। যখন সে বাড়ির কাছে পৌঁছালো, তখন তার সাথে সাথেই মনে হলো যে কিছু একটা গণ্ডগোল আছে। কাঠের দরজা, যা সবসময় ভালোভাবে বন্ধ থাকত, তা সামান্য খোলা ছিল। লীলা ভালো করে জানত যে সে কাজে যাওয়ার আগে দরজা বন্ধ করেছিল। সে তাড়াতাড়ি তার সাইকেল খাড়া করল এবং একটি টান টান তারের মতো উদ্বেগপূর্ণ মন নিয়ে ভেতরে দৌড়াল। অর্জুন, তুমি কোথায়? লীলা জোরে ডাকল। তার হৃদয় যেন পড়ে গেল। অর্জুন ঘর থেকে দৌড়ে বাইরে এলো। তার মুখে কোনো ঘাবড়ানোর ভাব ছিল না, কিন্তু একটি অদ্ভুত উৎসাহ ছিল। মা, এক আন্টি খেলতে এসেছেন, তিনি বললেন যে তিনি তোমাকে চেনেন। লীলা তার ভ্রু কুঁচকাল এবং তার মনে সঙ্গে সঙ্গে একটি খারাপ পূর্বানুমান হল। এর আগে যে সে আরও জিজ্ঞেস করতে পারত, ঘরের ভেতর থেকে একটি শান্ত মহিলার কণ্ঠস্বর এলো। লীলা, অনেক সময় হয়ে গেল। লীলা থেমে গেল, তার পা যেন মাটির সাথে লেগে গেল। এই কণ্ঠস্বর সে খুব ভালোভাবে জানত। এটা তার স্মৃতিতে প্রতারণা দিয়ে ভরা ছিল। অন্ধকার থেকে বাইরে আসা মহিলাটি ছিল প্রিয়া, একসময়ের তার সবচেয়ে ভালো বন্ধু। সেই ব্যক্তি যার সাথে লীলা তার আবেগ থেকে শুরু করে কাজ পর্যন্ত সবকিছু শেয়ার করেছিল। কিন্তু প্রিয়াই সেই প্রথম ব্যক্তি ছিল যে লীলা গর্ভবতী হওয়ার সময় তার থেকে কিনারা করে নিয়েছিল। সেই ব্যক্তি যে সবাইকে বলেছিল যে লীলা তার দুঃখী জীবন নিজেই বেছে নিয়েছে। সেই ব্যক্তি যার মুখ বদলে গিয়েছিল যখন সে জানতে পারল যে লীলার কাছে এখন কিছুই নেই। লীলা এক মুহূর্তের জন্য কেঁপে গেল, কিন্তু খুব তাড়াতাড়ি শান্ত হয়ে গেল। প্রিয়া, তুমি এখানে কেন এসেছ? লীলা জিজ্ঞেস করল। তার কণ্ঠে কিছুটা সতর্কতা ছিল। প্রিয়া ধীরে ধীরে এগিয়ে এলো। সে একটি সুন্দর পোশাক পরেছিল এবং তার মেকআপ করা ছিল। তার শান শওকত লীলার পুরনো ঘরের সাথে একটি স্পষ্ট বৈপরীত্য তৈরি করছিল। প্রিয়া চারপাশে দেখল। তার চোখে দয়া এবং সামান্য গোয়েন্দাগিরির ভাব ছিল। আমি শুনলাম যে তুমি বিপদে আছো, তাই আমি দেখা করতে এলাম। গ্রামে গুজব আছে যে তোমার বাড়িতে কোনো অপরিচিত লোক থাকছিল। আমার চিন্তা হলো যে তুমি কোনো মূর্খামি করছো। লীলা টেবিলের কিনারা শক্ত করে ধরল, শান্ত থাকতে থাকতে। তুমি এই কথা বলতে এসেছ? প্রিয়া ধীরে হাসল। আমি শুধু তোমার চিন্তা করি। অবশেষে আমরা সবচেয়ে ভালো বন্ধু ছিলাম। তারপর সে ঝুঁকে লীলাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। ভাবিনি একজন আহত মানুষ বেশ সুশোধন তোমার বাড়িতে কয়েকদিন ধরে থাকল। সে কোথা থেকে এসেছিল? এ তো ভালো ভাগ্য কার কাঁধে লীলা? প্রিয়ার কণ্ঠস্বর বাতাসে সন্দেহের একটি স্তর দিচ্ছিল। লীলা জানত যে সে এখানে চিন্তার কারণে আসেনি। প্রিয়া সব সময় অন্যদের জীবনে অদ্ভুত পরিবর্তন শোখার ক্ষেত্রে বিশেষজ্ঞ ছিল, বিশেষ করে যখন পুরুষ এবং টাকার কথা আসত। আর এখন প্রিয়া এইটা জানার চেষ্টা করছিল যে অভিজিৎ কে ছিল। লীলা দৃঢ়তার সাথে বলল, সে শুধু একজন মানুষ ছিল যাকে আমি রাস্তায় পেয়েছিলাম, আহত দেখে একটু সাহায্য করেছিলাম। এখন সে চলে গেছে, কথা শেষ। প্রিয়া এটা শুনল এবং তার ভ্রু ওঠাল। সত্যি? আমি তো এটাও শুনেছি যে দুজন অপরিচিত লোক এখানে তাকে খুঁজতে এসেছিল। তারা মজুর বা পর্যটক লাগছিল না। সে থামল, তার চোখ তীক্ষ্ণ হয়ে গেল। লীলা, তুমি কোনো মামলায় জড়িয়েছ, নাকি সে কোনো পলাতক? সেই কথা লীলাতে। এই খবর লীলার হৃদয়ে একটি ভারী পাথরের মতো লাগল।
অর্জুনের কোট খোলার সময় তার হাত মাঝখানে থেমে গেল। তারা কি আগেরবারের মতোই পোশাক পরেছিল আন্টি? একজনের কালো টুপি পরা ছিল আর অন্যজনের লম্বা কোট। আমি দেখলাম যে তারা লাগাতার তোমার বাড়ির দিকে তাকিয়েছিল। লীলা লক্ষ্মী আন্টিকে ধন্যবাদ জানালো এবং সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে দিল। পুরো সন্ধ্যায় তার দৃষ্টি জানালা থেকে সরেনি। অর্জুন মেঝেতে ছবি আঁকছিল এবং মাঝে মাঝে তার মাকে দেখত এবং আবার ছবি আঁকতে লাগত। ঘরে একটি মিথ্যা শান্তি ছেয়েছিল, কিন্তু লীলা জানত যে এটা আগুনের নিচের ছায়ের স্তরের মতো নরম। সন্ধ্যা প্রায় 6টার সময় বৃষ্টি শুরু হলো। লীলা রান্না করছিল যে ফোন বাজল। আরও একটি অজানা নম্বর থেকে ফোন এসেছিল। লীলা কয়েক সেকেন্ডের জন্য স্ক্রিন দেখতে রইল। তার হৃদয় এমনভাবে ধরপড় করছিল যেন শত শত আঙুল তাকে বিঁধছে। সে ফোন তুলল। লীলা? একটি গভীর পরিচিত পুরুষের কণ্ঠস্বর এলো। অভিজিৎ? লীলা টেবিলের কিনারা এত জোরে ধরল যে তার আঙুলের গাঁট সাদা হয়ে গেল। তুমি ঠিক আছো? অভিজিতের কণ্ঠস্বর ধীরে হয়ে গেল। একটু তাড়াতাড়িতে আছি, মনোযোগ দিয়ে শোনো। ঘর থেকে বাইরে বেরোবে না, দরজা খুলবে না, আমি রাস্তায় আছি। এই কথা লীলার মেরুদণ্ডে একটি বিদ্যুতের ঝটকার মতো দৌড়াল। তুমি কোথায়, কেন? অভিজিৎ মাঝখানে বলল, আমি পৌঁছে সব কিছু বুঝিয়ে বলবো। কেউ আমার চিহ্ন খুঁজে পেয়েছে এবং তারা জানে যে আমি তোমার বাড়িতে ছিলাম। লীলা, আমি আমার সহকারীকে তাদের ওপর নজর রাখার জন্য বলেছিলাম, কিন্তু তাদের সেখানে আসা মানে হলো যে তারা তোমার কাছ থেকে আমার সম্পর্কে কথা বের করতে চায়। লীলা গভীর শ্বাস নিল। মনে হলো যেন তার পুরো শরীরে পায়ের আঙুল থেকে মেরুদণ্ড পর্যন্ত ঠান্ডা ছড়িয়ে গেল। আমি 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাব, যাই কিছু হয়ে যাক দরজা খুলো না। লীলা শান্ত থাকার চেষ্টা করল। অভিজিৎ, নিজেকে বিপদে ফেলো না। অভিজিৎ তাড়াতাড়ি জবাব দিল, বেশি বিপদ তোমাকে সেখানে একা ছেড়ে দেওয়া, আমার অপেক্ষা করো। ফোন কেটে গেল। লীলা কয়েক সেকেন্ডের জন্য স্তব্ধ দাঁড়িয়ে রইল এবং তারপর সঙ্গে সঙ্গে অর্জুনকে কাছে টেনে নিল। ব্যাটা, মায়ের কাছে বসো, দরজার কাছে যেও না। অর্জুন মাথা নাড়াল, কিন্তু তবুও জিজ্ঞেস করল, অভিজিৎ আঙ্কেল কি আসতে চলেছেন মা? লীলা তার ছেলের চুলে হাত বুলাল। হ্যাঁ, কিন্তু এখন না। বাইরে বাতাস জোরে বইছিল এবং পাইনের পাতা পরস্পর ধাক্কা খাওয়ার আওয়াজ আসছিল। বৃষ্টি টিনের ছাদে এমনভাবে পড়ছিল যেন কেউ উঠানে দৌড়াচ্ছে। লীলা আগুন নেভালো, সমস্ত আলো বন্ধ করে দিল। কেবল সবচেয়ে ছোট তেলের প্রদীপ জ্বালানো থাকল এবং তারপর অর্জুনকে ঘরে নিয়ে গেল। সে একা বাচ্চার লালন পালন করতে করতে অন্ধকারের অভ্যস্ত হয়ে গিয়েছিল, কিন্তু সে কখনো এত ভীত ছিল না। সংঘাত এবং প্রতিজ্ঞা পূরণ। আধা ঘন্টের বেশি কেটে গেল। অর্জুন মায়ের কোলে ঘুমিয়ে গেল, কিন্তু লীলা এখনও জানালা থেকে বাইরে দেখছিল। প্রতিটি আওয়াজে তার হৃদয়ে গলা পর্যন্ত চলে আসছিল। রাত প্রায় 8টার সময় বাড়ির সামনে একটি মোটরসাইকেল থামল। লীলা সোজা হয়ে গেল। তার হৃদয়ে ধড়ফড় করছিল। কেউ গাড়ি থেকে নামল এবং তার ধীর পদক্ষেপ দরজার দিকে এগিয়ে গেল। তারপর একটি পরিচিত পুরুষের কণ্ঠস্বর এলো, লীলা, দরজা খোলো, সঞ্জয়। লীলা দম বন্ধ করে দরজা থেকে বাইরে দেখল। সঞ্জয়ের কণ্ঠস্বর আবার এলো, এইবার জোরে, আমি জানি তুমি ভেতরে আছো, দরজা খোলো, আমাকে কথা বলতে হবে। লীলা দরজার খিলি শক্ত করে ধরেছিল। তার কণ্ঠস্বর গভীর ছিল কিন্তু শক্ত। তুমি ফিরে যাও সঞ্জয়, আমি দরজা খুলব না। লীলা, তুমি কিসের জন্য ভয় পাচ্ছ? সেই লোকটি কি ফিরে এসেছে? লীলা দাঁত চিপে বলল, তুমি ফিরে যাও। কিন্তু সঞ্জয় হার মানল না। সে দরজায় কয়েকবার হালকা করে থাপ্পড় মারল। তার কণ্ঠস্বর ধীরে হয়ে গেল, লীলা, আমি শুধু এটা নিশ্চিত করতে চাই যে তুমি এবং ছেলে কোনো অন্য পুরুষের প্রতারণায় না পড়ো। তুমি কি ভাবছ যে আমি জানি না যে তাকে খোঁজার লোকরা কারা? দরজা খোলো লীলা। লীলা পিছনে সরে গেল এবং তার ছেলেকে আরও শক্ত করে ধরল। তার মনে হলো যে সঞ্জয় সবচেয়ে বড় বিপদ নয়, কিন্তু তার জিদ সেই লোকদের মনোযোগ এই বাড়ির দিকে আরও দ্রুত টানবে। তার কাছে শুধু চুপ থাকা এবং অভিজিতের অপেক্ষা করার পথ ছিল। দরজায় আরও জোরে ঠোকাঠুকির আওয়াজ এলো, লীলা, দরজা খোলো। অর্জুন চমকে উঠে জোরে জোরে কাঁদতে লাগল। লীলা তাকে অন্ধকারে চুপ করালো এবং তারপর হঠাৎ সবকিছু শান্ত হয়ে গেল। না গাড়ির আওয়াজ, না পদক্ষেপের, আর না ডাকার। শুধু বৃষ্টির আওয়াজ বাকি ছিল। লীলা প্রায় 5 মিনিট ধরে দরজার কাছে দাঁড়িয়ে রইল, কিন্তু কোনো নড়াচড়া হলো না। সঞ্জয় চলে গিয়েছিল নাকি কোথাও অন্ধকারে অপেক্ষা করছিল? লীলা দেখার সাহস করল না।
একটি তেজ বাতাসের ঝাপটা এলো এবং বৃষ্টির জল দরজার ফাটল দিয়ে ভেতরে এলো, যার কারণে লীলার হাড় পর্যন্ত ঠান্ডা পৌঁছালো। লীলা অর্জুনকে তার কোলে নিল এবং ভয় তার পুরো শরীরে ছড়িয়ে গেল। প্রায় ৪০ মিনিট পর যখন বৃষ্টি হালকা হতে লাগল, তখন দূর থেকে একটি কারের হেডলাইট ঢালে পড়ল। ছোট ঘরের হলুদ ছায়া ভেজা মাটিতে পড়ল। লীলা দম বন্ধ করে দরজা থেকে বাইরে দেখল। গাড়ি ধীরে ধীরে চলল এবং তারপর উঠানের সামনে থামল। দুজন লোক নামল, অভিজিৎ এবং তার সহকারী। লীলা দরজা প্রায় সেই মুহূর্তেই খুলে দিল যখন অভিজিৎ টকটকও করেনি। তার মুখ বৃষ্টিতে ভেজা ছিল, ক্লান্ত ছিল, কিন্তু তার চোখে চিন্তা স্পষ্টভাবে দেখা যাচ্ছিল। সে শুধু একটিই প্রশ্ন করল, তুমি ঠিক আছো? লীলা ধীরে মাথা নাড়াল, তার চোখ লাল হয়ে গেল। না। কিন্তু অভিজিৎ ঘরে এলো এবং সঙ্গে সঙ্গে তার হাত লীলার বাহুতে রাখল, যেন সে এইটা নিশ্চিত করতে চায় যে তার কোনো চোট লাগেনি। সেই শক্ত করে ধরায় লীলার হৃদয় কেঁপে উঠল। অর্জুন দৌড়ে অভিজিতের পা জড়িয়ে ধরল এবং কাঁদতে লাগল। আঙ্কেল, আপনি এত দেরি কোথায় ছিলেন? অভিজিৎ ঝুঁকে ছেলেকে আলিঙ্গন করল, কিন্তু তার চোখ লীলা থেকে সরেনি। সে ভালো করে বুঝেছিল, যদি সে আর একটু দেরি করত তবে হয়তো সময় মতো পৌঁছাতে পারত না। সে তার সহকারীর দিকে ঘুরে বলল, এখানে আশেপাশে দেখো, তারা এখনও কাছে থাকতে পারে। সহকারী সঙ্গে সঙ্গে টর্চ বের করল এবং ঘরের চারপাশে ঘুরতে লাগল। লীলা ভেতরে চলে গেল, তার হাত এখনও কাঁপছিল। অভিজিৎ কাছে এলো, তার কণ্ঠস্বর ধীর ছিল। নিশ্চিতভাবে লীলা, এখন থেকে আমি এখানেই থাকব। আমি কাউকে মা ছেলের কাছে আসতে দেব না। লীলা ওপরের দিকে দেখল। তার চোখে এখন কৃতজ্ঞতা বা অপরাধবোধ ছিল না, বরং দৃঢ় সংকল্প ছিল। একটি এত শক্তিশালী দৃঢ় সংকল্প যে লীলার মনে হলো যে তার সমস্ত চিন্তা ধীরে ধীরে গলে যাচ্ছে। অভিজিৎ ধীরে ধীরে আরও বলল, আমি তোমাকে অনেক দীর্ঘ সময় ধরে একা বিপদের মুখোমুখি হতে দিয়েছি। এখন যাই কিছু হয়ে যাক, আমি যাব না। বাইরে বৃষ্টি হালকা হচ্ছিল এবং পাইন থেকে আসা বাতাসের আওয়াজ ধীরে হয়ে গিয়েছিল, যেন সে সেই মুহূর্তের জন্য জায়গা তৈরি করছিল। লীলা তাকে অনেকক্ষণ ধরে দেখল এবং তারপর যখন থেকে এইসব শুরু হয়েছিল, প্রথমবার সে নিজেকে একটি সত্যিকারের শ্বাসনিঃশ্বাস নিতে দিল। সেই রাতে অভিজিৎ একজন আহত মানুষ হিসেবে ফিরে আসেনি, যাকে লীলা মুষলধারে বৃষ্টিতে বাঁচিয়েছিল, বরং একজন এমন পুরুষ হিসেবে ফিরেছিল যে মা ছেলেকে প্রতিটি আসন্ন জিনিস থেকে বাঁচানোর জন্য প্রস্তুত ছিল। এবং লীলা জানত যে পুরনো শান্ত দিনগুলো শেষ হয়ে গিয়েছিল, কিন্তু একটি নতুন যাত্রা এখন শুরু হয়েছিল, একটি এমন যাত্রা যা এখন সে একা চলবে না। অভিজিৎ, লীলা এবং অর্জুনের ঝড়ো যাত্রায় প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, দয়া কখনো ব্যর্থ হয় না। লীলা একজন গরিব মহিলা ছিল, যার জীবন আগেই কষ্টে ভরা ছিল। তবুও যখন সে মুষলধারে বৃষ্টিতে একজন অপরিচিত আহত পুরুষের মুখোমুখি হয়, তখন সে তার হৃদয়, তার দরজা এবং তার সামান্য শান্তিটুকুও তাকে বাঁচানোর জন্য খুলে দেয়। সে জানত না যে সে কে, এবং না এটাও জানত যে সে কত বড় বিপদ আনতে পারে, কিন্তু তার হৃদয়ে একটি সরল বিশ্বাস ছিল, কারো প্রাণ বাঁচানোই সঠিক কাজ। এই না ভেবে করা দয়া একটি অদৃশ্য সুতো হয়ে গেল, যা দুটি এমন ভাগ্যকে জুড়ে দিল যাদের কোনো সম্পর্ক ছিল বলে মনে হচ্ছিল না। এটা আমাদের মনে করিয়ে দেয় যে হিসাবে ভরা এই জীবনে কখনো কখনো একটি ছোট্ট কাজ, একটি হাত ভরা বা সঠিক সময় দেওয়া সাহায্য কারো পুরো জীবন পাল্টে দিতে পারে। যেমন লীলা অভিজিতের ভাগ্য পাল্টে দিল এবং অভিজিৎ ধীরে ধীরে মা ছেলের ছোট্ট জগৎ পাল্টে দিল। অভিজিতের কাছ থেকে আমরা সততার মূল্য সম্পর্কে শিখি। সে একজন সফল ব্যক্তি ছিল যে বাণিজ্যের নিষ্ঠুর জগতে চলত, যেখানে প্রতিটি শব্দের একটি উদ্দেশ্য থাকত এবং বিশ্বাস একটি বিলাসিতা ছিল। কিন্তু যখন সে সেই ছোট্ট কাঠের ঘরে প্রবেশ করল, তখন অভিজিৎকে তার সবচেয়ে সত্যিকারের এবং সবচেয়ে দুর্বল রূপ দেখতে পাওয়া গেল। সে এখন একজন শক্তিশালী মানুষ ছিল না, বরং শুধু একজন আহত ব্যক্তি ছিল যাকে সাহায্যের প্রয়োজন ছিল। লীলা এবং অর্জুনের সরলতা অভিজিৎকে এই উপলব্ধি করালো যে কখনো কখনো জীবনকে অনেক বিলাসবহুল জিনিসের প্রয়োজন হয় না, বরং একটি এমন জায়গার প্রয়োজন হয় যেখানে আমরা মনের শান্তি অনুভব করতে পারি। লীলার বাড়িতে কাটানো দিনগুলো বেশি ছিল না, কিন্তু এটাই সেই সময় ছিল যখন অভিজিৎ নিজের মূল্যায়ন করতে শিখল। এটা অনুভব করল যে শক্তি শুধু ক্ষমতা বা টাকা থেকে আসে না, বরং ছোট্ট সরল জিনিসগুলোর প্রশংসা করা থেকেও আসে। অভিজিতের গল্প শেখায় যে কেউই, সে যত শক্তিশালী হোক না কেন, তার একটি আশ্রয়ের প্রয়োজন হয়,
একজন এমন ব্যক্তির প্রয়োজন হয় যে তাকে জীবনের আসল মূল্যর কথা মনে করিয়ে দেয়, বাঁচা বোঝার জন্য, ভালোবাসার জন্য এবং ভালোবাসা পাওয়ার জন্য। লীলা, সঞ্জয় এবং প্রিয়ার সম্পর্ক থেকে গল্প তৃতীয় শিক্ষা দেয়, অতীত হারিয়ে যায় না। যখন আমরা তার থেকে বাঁচার চেষ্টা করি, তখন সে সব সময় আমাদের চ্যালেঞ্জ করার জন্য ফিরে আসার একটি উপায় খোঁজে। লীলা ভুল ব্যক্তির ওপর বিশ্বাস করার কারণে অনেক বেশি দুঃখ সহ্য করেছিল। সঞ্জয় তাকে ঠিক সেই সময় ছেড়ে দিয়েছিল যখন তার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, এবং প্রিয়া বন্ধুত্বকে ধোঁকা দিয়ে তার ফায়দা তুলেছিল। এই অন্ধকার অংশগুলো লীলাকে আরও শক্তিশালী বানিয়েছিল, কিন্তু তার হৃদয়ে একটি গভীর ক্ষতও ছেড়ে গিয়েছিল। যখন তারা ফিরে এলো, তখন লীলা মুখোমুখি হতে শিখে গিয়েছিল। না সে পালালো আর না দুর্বল হলো। সে শিখল যে প্রত্যেক ব্যক্তি যে তার জীবনে আসে তাকে রাখার যোগ্য হয় না। কিছু লোক আমাদের ব্যথা শেখাতে, ওঠা শেখাতে এবং সেই সব ব্যক্তিদের প্রশংসা করা শেখাতে আসে যারা সত্যিই সৎ। অতীতের মুখোমুখি হওয়ার সময় লীলার দৃঢ়তা এইটা মনে করিয়ে দেয় যে কখনো কখনো ঠিক হওয়ার সবচেয়ে ভালো উপায় হল তার মুখোমুখি হওয়া এবং একটি সত্যিকারের শেষ করা। আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল একটি মায়ের সাহস। পুরো গল্পের সময় লীলা সব সময় অর্জুনের নিরাপত্তাকে সর্বোচ্চ স্থানে রেখেছিল। যখন সঞ্জয় এলো, তখন সে দরজার সামনে দাঁড়াতে প্রস্তুত ছিল এবং কাউকে তার ছেলেকে একটি শব্দ দিয়েও ধমক দেওয়ার অনুমতি দিচ্ছিল না। সে তার সমস্ত ভয় লুকিয়ে নিত, তার সমস্ত চিন্তা ঢেকে নিত, যাতে অর্জুন সবচেয়ে বেশি উথাল-পাথাল দিনগুলোতেও একটি শিশুর মতো নিষ্পাপ থাকতে পারে। এটাই একটি মায়ের শক্তি, ছোট কাঁধ কিন্তু সব সময় একটি পুরো জগৎ বাঁচানোর জন্য যথেষ্ট প্রশস্ত। লীলার কাছ থেকে আমরা বুঝি যে কখনো কখনো শক্তিমত্তা পেশি বা উঁচু আওয়াজে হয় না, বরং একটি এমন হৃদয় হয় যা ভালোবাসতে জানে এবং প্রতি মূল্যে বাঁচানোর জন্য প্রস্তুত থাকে। সবশেষে গল্পের সবচেয়ে গভীর শিক্ষা হল, কখনো কখনো ভাগ্য অপ্রত্যাশিত মুহূর্ত থেকে আসে। অভিজিৎ এবং লীলার সাক্ষাৎ এমন একটি দুর্ঘটনা থেকে শুরু হয়েছিল যা অজান্তেই লাগছিল, কিন্তু এটা দুজনের জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে গেল। লীলা অভিজিৎকে কোনো বদলার আশায় বাঁচায়নি, এবং অভিজিৎ লীলার কাছে দায়িত্বের কারণে আসেনি, বরং কৃতজ্ঞতা এবং প্রশংসা থেকে জন্ম নেওয়া ভালোবাসার কারণে এলো। ভাগ্য সেইটা নয় যাকে আমরা ধরার চেষ্টা করি, বরং সেইটা যা তখন আসে যখন আমরা তার সবচেয়ে কম আশা করি। যেমন সেই রাতের বৃষ্টি, যেমন ঢালের কিনারায় মিটমিটে আলো, যেমন লীলার রোগা হাত যখন সে অভিজিৎকে বৃষ্টিতে ভিজতে তুলল। গল্প এইটা বলার জন্য শেষ হয় না যে প্রেম সমস্ত সমস্যার সমাধান করে দেবে, বা দয়ার সব সময় সঠিক উপায়ে প্রতিফল পাওয়া যাবে। এটা আমাদের বলে যে এই জীবনে কিছু সম্পর্ক নীরব কিন্তু শক্তিশালী হয়। কিছু লোক সঠিক সময়ে আসে এবং আমাদের উপলব্ধি করায় যে আমরা ভালো জিনিসের যোগ্য। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, দয়া সবসময় ভালো জিনিসের দরজা খুলে দেয়, যদিও কখনো কখনো এটা আমাদের এমন চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিয়ে যায় যা পার করা অসম্ভব লাগে। লীলা তার দয়া বজায় রাখল, অভিজিৎ তার আশার প্রতিজ্ঞা পালন করল, এবং এই কারণেই তাদের ভবিষ্যৎ আশায় ভরা। দুটি আলাদা জগতের দুজন মানুষ, কিন্তু দুজনেই বিশ্বাস এবং সততার সাথে একে অপরের দিকে কদম বাড়ানোর সিদ্ধান্ত নিল। শোনার জন্য ধন্যবাদ। যদি আপনাদের গল্পটি ভালো লাগে তবে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করা এবং নোটিফিকেশন বেলকে অন করতে ভুলবেন না, যাতে আপনারা কোনো নতুন গল্প মিস না করেন। আরও একবার ধন্যবাদ, এবং পরের গল্পগুলোতে আপনাদের সাথে আবার দেখা হবে। হ্যাঁ বন্ধুরা, কমেন্টে এইটা অবশ্যই জানাবেন যে আপনারা এই ভিডিও কোথা থেকে দেখছেন এবং আপনাদের এই গল্পটি কেমন লাগলো। আমি ঈশ্বরকে প্রার্থনা করি যে আপনারা সবাই যেখানেই থাকুন সবসময় নিরাপদ এবং খুশি থাকুন। এবং হ্যাঁ, যদি আপনাদের কাছেও কোনো এমনই আকর্ষণীয় গল্প থাকে যা আপনারা আমাদের সবার সাথে ভাগ করতে চান, তবে নিচে কমেন্টসে লিখতে ভুলবেন না।